জুতা কিনে আপনি নিয়ে আসতে বলতাম তখন আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি দিনকাল ভালো যাচ্ছে তোমাদের। তোমাদের আজকে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান আর একটা হচ্ছে স্থিরতড়িৎ। তো ক্লাসটা এত স্লো কেন? আটকে গেছে আবার বলতেছে। আমার এখানে আটকে গেছে। কমেন্ট আসতেছে কারো দেখেন। ঠিক আছে ভাই, ওই পাশে একটা ইয়ে আছে। আচ্ছা দেখো, তো দুইটা চ্যাপ্টার যেহেতু ক্লাসটা একটু লং হবে, তো চেষ্টা করব তোমাদের দুইটা চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা ভৌত আলোক বিজ্ঞান এটা একটু বেশি ইম্পর্টেন্ট, আর স্থিরতড়িৎ যে চ্যাপ্টারটা আছে এটা একটু কম ইম্পর্টেন্ট, কারণ ওইখান থেকে দেখা যায় মাঝে মাঝে কোশ্চেন থাকেই না, এরকমও হয়। আর কোশ্চেন থাকলেও দুই তিনটা টপিক থেকে আসে, এর বাইরে অন্য কোনো টপিক থেকে আসে না। তো আমাদের উদ্দেশ্য সবকিছু পড়া না, আমরা হচ্ছে সেই জিনিসগুলো পড়বো যেগুলো হচ্ছে আসার সম্ভাবনা আছে, আর তোমার কাজ হচ্ছে সবকিছু পড়া। ঠিক আছে, আমি হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমাদের একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াবো, আর যেগুলো হচ্ছে আমি পড়াবো না তোমরা একটু দেখে নিবা অবশ্যই। ঠিক আছে, আর যেহেতু দুইটা চ্যাপ্টার বুঝতেই পারতেছো, এই পোলাপান লাস্ট ক্লাসে খুব ডিস্টার্ব করছো, এই ক্লাসে যদি ডিস্টার্ব করতে দেখি কাউকে আমি ব্লক দিয়ে দিব। ঠিক আছে, আগে বলে নিলাম অন্যজনের আমি ক্লাস শেষে প্রত্যেক ক্লাস শেষে আমার লিঙ্ক দেই। লিঙ্ক ক্লাসের স্লাইড না দিতে পারলে দেখা যায় যে আমি হচ্ছে কারো থেকে নোট নিয়ে দিয়ে দেই, অবশ্যই কিছু একটা দিই। ঠিক আছে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। যারা আসো আবার বলতেছি, অন্যজনের
কোনো কমেন্টের রিপ্লাই হবে না, আমার সাথে কথা বলবা তুমি। তোমার কমেন্ট যেন আমি ছাড়া অন্য কারো প্রসঙ্গে না হয়, যদি হয় তাহলে আমি যা ব্যবস্থা নিব আর কি। ঠিক আছে, তো আমার মনে হয় ক্লাসটা শুরু করা উচিত। এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে, আর স্থির তড়িৎ থেকে একটা আসার সম্ভাবনা আছে, অনেক সময় আসে না। ঠিক আছে, আর আরেকটা বিষয় মাথায় রাখবা। আচ্ছা, ওকে, চলো শুরু করি। আমি দুঃখিত, আজকে হচ্ছে স্লাইড বানায় আনতে পারি নাই। তো এখান থেকেই তোমাদের ক্লাসটা আমি নিব। অবশ্য প্যারা নাই, যে স্লাইড এখান থেকে হবে আশা করি ভালো স্লাইড হবে। ঠিক আছে, তো ভৌত আলোক বিজ্ঞান আসলে কি? ভৌত আলোক বিজ্ঞান, আলোর দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান আর একটা ভৌত আলোক বিজ্ঞান। তো তোমাদের ভৌত আলোক বিজ্ঞানে আসলে আলোর তিনটা ফেনোমেনা নিয়ে কাজ করা হয়। মেইনলি এখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে আলো কণা নাকি তরঙ্গ। তো এই তরঙ্গ নাকি কণা এর মধ্যে আলোর তরঙ্গ তত্ত্বের যে আলোচনা, সেটাই হচ্ছে আমাদের এই ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ে হয়। ঠিক আছে, তো আলোর যেহেতু এক ধরনের কণাও হয় আবার তরঙ্গও হয়, তো তরঙ্গ প্রমাণ করতে গিয়ে তিন ধরনের, শুধু তিনটা না, বেশ কয়েকটা ফেনোমেনাই আসলে এটা প্রমাণ করে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের সমবর্তন, অপবর্তন আর কি ব্যতিচার। তো এই তিনটা জিনিস, তো মেইনলি এই অধ্যায় থেকে আসার মতো জিনিসপত্র এই ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এগুলোই আছে। সমবর্তন থেকে প্রশ্ন আসে না তেমন, আসলে ব্যতিচার অথবা অপবর্তন থেকেই আসবে। ঠিক আছে, কিন্তু আমরা তিনটা টপিকই দেখব। আর পাশাপাশি এই অধ্যায় থেকে আমি প্রথমেই বলে দিচ্ছি, এই অধ্যায় থেকে দেখা যায় যে 50% কোশ্চেন জ্ঞানমূলক থেকে হয়। ঠিক আছে, এই অধ্যায়ের জ্ঞানমূলক ভালো মতো পড়ে নিবা। এই অধ্যায়ের জ্ঞানমূলক খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, A to Z একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যত রকমের জ্ঞানমূলক আছে এই অধ্যায়ে সবগুলা পড়ে ফেলবা, প্রশ্ন আসলে যেন পরে আফসোস না করা লাগে। ঠিক আছে, আচ্ছা, এটা যদি হয় তাহলে আমার মনে হয় আমি হচ্ছে কিছু জিনিসপত্র দিয়ে আমাদের মানে কথা শুরু করি, সরাসরি সূত্রে না যাই। প্রথম কথা, আলোর দুইটা তত্ত্ব আছে, একটা হচ্ছে কণা তত্ত্ব আর একটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। কণা তত্ত্বের যে আবিষ্কার সেটা হচ্ছে 1662 সালে। আমি আগে বলে দিচ্ছি যাতে তোমরা পরবর্তীতে মানে যেগুলো ইম্পর্টেন্ট সেই ইনফরমেশনগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। তো 1662 সালে আমাদের নিউটন দাদু বলা ঠিক হবে কিনা আমি জানি না, নিউটন দাদু, উনি হচ্ছে এই কণা তত্ত্বের ধারণাটা দেন, এবং তিনি দেখান যে প্রতিফলন যে প্রক্রিয়াটা হয়, আলোর প্রতিফলন, তো প্রতিফলনের মাধ্যমে প্রমাণ করেন যে আলো হচ্ছে এক ধরনের কণার মতো কাজ করে। এবং তিনি এটাও দেখান যে আলো হচ্ছে সবসময় সরল পথে চলে। ঠিক আছে, তো এই দুইটা তত্ত্ব হচ্ছে উনি দিয়েছিলেন। তার মানে কণা তত্ত্বের দুইটা অংশ, একটা হচ্ছে আলোর প্রতিফলন আর আরেকটা হচ্ছে কি আলো সবসময় সরল পথে চলে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এর আবিষ্কারককে আমাদের সর্বপ্রথম ধারণাটা দিয়েছিলেন হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। এরপরে আসে হচ্ছে তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্বের আবিষ্কার হয় হচ্ছে 1678 সালে, ঠিক 6 বছর পর। তো এই ধারণাটা দেন হচ্ছে বিজ্ঞানী হাইগেন। আচ্ছা, উদ্ভাসে মডেল টেস্ট হচ্ছে। আচ্ছা দেখো, এই মানে আমি পড়াচ্ছি এর মধ্যে কথাবার্তা বলবো না প্লিজ। ঠিক আছে, আমি যদি জিজ্ঞেস করি কোনো প্রবলেম আছে কিনা তখন তোমরা তোমাদের মতো কথাবার্তা বইলো, এখন না প্লিজ। দেখো, তো তরঙ্গ তত্ত্বের যে ধারণাটা দেন সেটা হচ্ছে বিজ্ঞানী হাইগেন্স, এবং হাইগেন হচ্ছে তরঙ্গ তত্ত্ব দেন, এটা হচ্ছে 6 বছর পর 1678 সালে। এবং তিনি দেখান যে আলো হচ্ছে এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ না। ঠিক আছে, অনুপ্রস্থ তরঙ্গ। কারণ কি, আলোর দুইটা অংশ আছে, একটা হচ্ছে একটা চৌম্বক অংশ আর একটা কি তরঙ্গ অংশ, তাই না? এই তড়িৎ অংশ। তো এই কারণে আমরা বলি হচ্ছে আলো হচ্ছে এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ, তাই তো? তো এই যে এই তরঙ্গের দুইটা অংশ, এই সব জিনিসপত্র দেখান। এরপরে আরো কিছু জিনিসপত্র ছিল, যেমন প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এই সব প্রত্যেকটা জিনিস আসলে কি দিয়ে ব্যাখ্যা করা যায়? আলোর তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায়। আর আরেকটা হচ্ছে ঘন মাধ্যমে যে আলোর বেগ কম এবং হালকা মাধ্যমে আলোর বেগ যে বেশি, এই জিনিসটা আসলে প্রমাণ করে আমাদের আলোর তরঙ্গ তত্ত্ব। 7টা বড় হয়েছে ভাই আপনার। এরপরে হচ্ছে এই যে আগে হচ্ছে শোনা যেত যে ইথার নামে একটা
এগুলো বাদ দেন ভাই প্লিজ। আচ্ছা দেখো, ইথার নামে একটা অবাস্তব মাধ্যম আমরা সবসময় চিন্তা করতাম যে সূর্য থেকে যে আলো আসে, প্রত্যেকটা জিনিস চলার জন্য একটা মাধ্যম প্রয়োজন, তাই না? তো আগে চিন্তা করা হতো যে আলো হচ্ছে এক ধরনের কণা, তো কণার চলার জন্য সবসময় কোনো না কোনো মাধ্যম লাগবে, ঠিক আছে? তো সেখান থেকে পরবর্তীতে দেখা গেল যে না, আলো আসলে কণা প্লাস তরঙ্গ দুই ধরনের ধর্ম আছে, যে কারণে তার কোনো মাধ্যম লাগে না, এবং যে মাধ্যমটাকে কল্পনা করা হয়তো নাম দেওয়া হয়েছিল ইথার, পরবর্তীতে দেখা গেল যে ইথার নামে কোনো কিছুর অস্তিত্ব আসলে নাই, ঠিক আছে? অর্থাৎ আলো কোনো রকম মাধ্যম ছাড়াই চলে। তো এই যে আমি কিছু কথাবার্তা বললাম, প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে তোমার অনেকগুলা জ্ঞানমূলকের প্রশ্ন কিন্তু কভার হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলা আমি হতে পারে যে আমি গল্প করতেছি, কিন্তু গল্পের মধ্যে অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। এরপরে আলোর যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই জিনিসটার একটা প্রমাণ আসে। তো এটা হচ্ছে 3 নাম্বার তত্ত্ব, কি আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই তত্ত্বটা দেন হচ্ছে কে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল এবং ফ্যারাডে দুইজনে মিলেই আর কি এটা ডেভেলপ করেন। এটার হয় হচ্ছে প্রথমত 1845 সালে বিজ্ঞানী ফ্যারাডে হালকা পাতলা আলোচনা করছিলেন। এরপরে পূর্ণাঙ্গ ধারণাটা দেন এসে কে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। আমরা সবাই জানি যে এই যে আলোর যে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে আবিষ্কারক, সেটা হচ্ছে কে? আমাদের বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এবং এটা হয় হচ্ছে 1864 সালে। এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গর ক্ষেত্রে যে দুইটা অংশ থাকে আমি প্রথমে বলতেছিলাম, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটা কি চৌম্বক ক্ষেত্র, তাই না? তো দুইটা যে একটা অপরটার সাথে হচ্ছে প্যারালালি সবসময় থাকে। মানে নর্মালি কি হয়, আমি একটু দেখো, নর্মালি হয় কি যে একটা তরঙ্গ তো হচ্ছে এইভাবে এইভাবে চলে যাওয়ার কথা, তাই না? তো তরঙ্গ একটা তরঙ্গ এখানে, তো এখানে একটা জায়গায় যদি দুইটা তরঙ্গ থাকে এবং দুইটা তরঙ্গ কি করতেছে, একটা উপরটার সাথে সমান্তরালে সবসময় ক্রিয়া করে। তো একটা তরঙ্গ যদি এইভাবে যায়, আরেকটা তরঙ্গ যায় হচ্ছে এইভাবে, বুঝতে পারতেছো আশা করি, ঠিক আছে? একটা উপরে নিচে আরেকটা পাশাপাশি, ঠিক আছে? তো এই যে একটা উপরে নিচে যায়, একটা পাশাপাশি যায়, দুইটার মধ্যে একটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তড়িৎ ক্ষেত্র, আরেকটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। তো এই যে দুইটা জিনিস, এগুলো আসে হচ্ছে তড়িৎচুম্বকীয় তত্ত্বের ভিত্তিতে, ঠিক আছে? তো এইগুলা ছিল আমাদের মোটামুটি আজকের কিছু জ্ঞানমূলক প্রশ্ন কথা, ঠিক আছে? আরো কিছু কথাবার্তা বলবো, এগুলা একটু নিজেরা, আমি জাস্ট বলতেছি যে জ্ঞানমূলক অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, তাই আমি কিছু জ্ঞানমূলক বলে দিচ্ছি। দেখা যাবে যে পরে কিন্তু এগুলা সবচেয়ে ভালো হবে তুমি যদি একটু পরবর্তীতে ক্লাসটা আবার একটু রেকর্ডেড নিয়ে ওই সময় আমি যা যা বলি এগুলো একটু নোট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কিছু জিনিসপত্র আছে, যেমন আলোর বেগটা হচ্ছে শূন্য মাধ্যমে, আমি আগে বলছি। এরপরে আছে হচ্ছে আলো এক ধরনের 8 তরঙ্গ, এটাও আগে বলছি। এরপরে হচ্ছে তড়িৎ তীব্রতা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তড়িৎ তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তড়িৎ তীব্রতা হচ্ছে ই এবং দূরত্বের বর্গ, দূরত্ব হচ্ছে যদি ডি হয়, ব্যস্তানুপাতিক, তার মানে 1/d²। এইরকম হয় হচ্ছে সম্পর্কটা। এটা হচ্ছে তড়িৎ তীব্রতা, এটা কি তড়িৎ, বানান ভুল করছি, তড়িৎ তীব্রতা, আর এটা কি হচ্ছে দূরত্ব, ঠিক আছে? তো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই সম্পর্কটা একটু মাথায় রাখবা। আর শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা সবাই জানি, এটা নতুন করে বলতে হবে না। তারপরে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কণা এবং তরঙ্গ উভয় ধরনের ধর্ম বিদ্যমান, এটা সবাই জানো। তারপরে হচ্ছে আলোর সকল ঘটনা ব্যাখ্যা করা যায় কি দিয়ে বলো তো? আলোর সকল ঘটনা ব্যাখ্যা করা যায় আলোর এই যে তড়িৎচুম্বকীয় তত্ত্বের ভিত্তিতে, ঠিক আছে? এই তত্ত্ব দিয়ে সবকিছুই, সব ধরনের ফেনোমেনা ব্যাখ্যা করা যায়। আর এরপরে আরেকটা তত্ত্ব আসছে লাস্টলি, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এবং কোয়ান্টাম তত্ত্বটা তোমরা সবাই জানো, কোয়ান্টাম তত্ত্বের জনককে ম্যাক্স প্লাঙ্ক। এটা দেয় হচ্ছে 1900 সালে, মানে 1900 সালে, এবং এটার সূত্র সবাই ইউজ করে, E=hc/λ, এটা সবাই জানি। আর দৃশ্যমান আলোর ব্যাপ্তিটা একটু মুখস্থ করে নিও, আলোর ব্যাপ্তি। তারপর হচ্ছে দৃশ্যমান আলোর যে কোন রেঞ্জে কি কালার হয়, এই জিনিসগুলো একটু পড়ে নিবা। আর হচ্ছে না, আর কিছু নাই তেমন। আর দু একটা জিনিস আছে, যেমন 1 আলোকবর্ষ সমান কত, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। 1 আলোকবর্ষ
কত? 1 আলোকবর্ষ সমান কত? একটু জানাও তো দেখি তোমরা পারো কিনা। 1 আলোকবর্ষ 9.46 × 10⁻12 কিলোমিটার। হ্যাঁ, এইখানে একটা ঝামেলা হয়। কি ঝামেলাটা? তুমি তো এই যে 9.46 × 10⁻12 এর জায়গায় আমি যদি 15 লিখি তাহলে কি লিখতে হবে? মিটার লিখতে হবে। আর আমি যদি এখানে লিখি 9.46 × 10⁻12 তাহলে এখানে কি দিব? কিলোমিটার দিব। এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, এটা যদি হয় তাহলে আর কিছু নাই আর কি। একটা জিনিস, পয়েন্টিং ভেক্টর কারে কয়? এটা হচ্ছে অনেক অনেক জায়গায় আসে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর আসলে কি? পয়েন্টিং ভেক্টর হচ্ছে, পয়েন্টিং ভেক্টর যদিও এক দেখায় মনে হইতে পারে যে পয়েন্টিং ভেক্টর এক ধরনের ভেক্টর রাশি, না, এরকম কিছু না। এটা আসলে কোনো ভেক্টর রাশিকে নির্দেশ করতেছে না। এটা নির্দেশ করে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি অতিক্রম করতে পারে তাকে আমরা বলি পয়েন্টিং ভেক্টর। মানে তোমার সামনে ক্ষেত্রফল অনেক বড় আছে, তো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত পরিমাণ তড়িৎ থেকে শুরু করে যে কোনো প্রকার শক্তি হইতে পারে, যে পরিমাণ শক্তি পাস করতে পারে সেটাই হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। তো পয়েন্টিং ভেক্টর হচ্ছে, যদি আমরা সূত্র দিয়ে লিখি তাহলে আশা করি পারবা। আচ্ছা, ইথার আছে ভাই, তবে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি আর ফিজিক্স গুলাবা না। ফিজিক্সে মেলা কিছু একরকম, কেমিস্ট্রিতে অনেক অন্যরকম, ঠিক আছে? তো দুইটা আলাদা আলাদা জিনিস মিলাবে না। আচ্ছা, পয়েন্টিং ভেক্টর কোন দিকে কোন ভাবে হচ্ছে থাকে? দেখো, পয়েন্টিং ভেক্টরের দিক হচ্ছে আলোর দিকের সাথে লম্ব বরাবর, ঠিক আছে? পয়েন্টিং ভেক্টরের দিক হচ্ছে লম্ব বরাবর, আলোর দিকের সাথে লম্ব বরাবর। আলোর দিকের সাথে লম্ব, এটা মাথায় রাখবা। তো এই ছিল আমাদের জ্ঞানমূলক। মোটামুটি আমরা একটু ম্যাথ পড়া শুরু করব নাকি? গুণ চিহ্ন খুঁজতে খুঁজতে বাকিরা উত্তর বলে দিল। হ্যাঁ, এটাই তো হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, বললেই হয় সব পড়া লাগবে? এই সব পড়া লাগবে আমি কখন বললাম? আমি তো কম পড়াচ্ছি, এত কম পড়াই। আচ্ছা দেখো, আমি আলোর ব্যতিচার দিয়ে শুরু করব। এত কম পড়াই, এর মধ্যে বলে যে আমি একটু বেশি পড়াই। আল্লাহ। আচ্ছা, আলোর ব্যতিচার দিয়ে শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে। এই অধ্যায়ে আসলে আমি বলছিলাম অবশ্যই জ্ঞানমূলক গুলো একটু বেশি ইম্পর্টেন্ট। দেখবা যে তুমি যাই পড়ো না কেন সেখানে জ্ঞানমূলকটা একটু বেশি প্রাধান্য পাবে। যেমন ধরো আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার হতে গেলে কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের, বা কয়েকটা শর্ত লাগে। তো এই শর্তগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে। আলোর ব্যতিচারের কয়েকটা শর্ত আছে, ঠিক আছে? আলোর ব্যতিচারের প্রথম শর্ত, সুসংগত আলো বা আলোক উৎসগুলো সুসংগত হইতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে কাছাকাছি থাকতে হবে উৎসগুলো, কাছাকাছি উৎস। 3 নাম্বার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে তোমার কম্পাঙ্ক হচ্ছে সমান হবে। আর আরেকটা শর্ত হচ্ছে বিস্তার প্রায় কাছাকাছি হতে হবে, বিস্তার প্রায় কাছাকাছি বা সমান হবে।
তো এই যে এই 4টা শর্ত যদি মানে তাহলে হচ্ছে আলোর ব্যতিচার হবে, নাইলে হবে না। ঠিক আছে, তো এইগুলো পরীক্ষায় নৈবিত্তিকে দিয়ে দেয় যে আলোর ব্যতিচার হওয়ার শর্ত কোনটি, বা তোমাকে হচ্ছে বৈশিষ্ট্য হিসেবে দিয়ে দিল যে এইগুলো আছে, সুসংগত আলো, কাছাকাছি উৎস, আর বিস্তার প্রায় সমান, তাহলে নিচের কোন ঘটনা ঘটার সম্ভাবনা আছে, ব্যতিচার, তাই না? তো এইভাবে হচ্ছে জিনিসপত্রগুলো আসতে পারে। আর এটাও মাথায় রাখতে হবে যে সমদশায় কি হয় আর হচ্ছে বিপরীত দশায় কি হয়। কি সমদশায় যেন কি হয়, আর বিপরীত দশায় তোমরা কি ক্লাসে আছো? সুসংগত আলো নাকি মাধ্যম? সুসংগত আলো, আলোর উৎস দুইটা সুসংগত হইতে হবে। ঠিক আছে, আলোর উৎস। আচ্ছা, সমদশায় কি হবে অবশ্যই জানো, গঠনমূলক ব্যতিচার, বাংলায় সাদা দিয়ে লিখব, গঠনমূলক ব্যতিচার। আর বিপরীত দশায় হবে হচ্ছে কি বলো, ধ্বংসাত্মক ব্যতিচার, নাকি ধ্বংসাত্মক বানান কি ভুলে গেছি, ধ্বংসাত্মক হয়েছে, ধ্বংসাত্মক। আমি তো রাখলাম। এই সবার লেখা শেষ? এটা যদি লেখা শেষ হয় আমরা একটু শর্তগুলা দেখে নিছি, এখন সূত্রগুলো একটু শিখি নাকি, সূত্রগুলো শিখে নেই। বাহ, আমি তো বানান ঠিক লিখে ফেলছি। ওকে ওকে, সবার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এই এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা কি বলতো? দশপার্থক্য ও পথপার্থক্যের সম্পর্ক। আচ্ছা, এটা নিয়ে তোমরা সবাই জানো যে প্রচুর প্রশ্ন আসে এবং সব জায়গায় আসে এবং সব জায়গায় আসবে ভবিষ্যতে, তো কখনোই এটাকে হেলাফেলা করা যাবে না। তো পথপার্থক্য আমরা হিসাব করি হচ্ছে ডেল এক্স দিয়ে, আর যে দশা পার্থক্য সেটা আমরা হিসাব করি কি দিয়ে বলতো, ডেল ডেল দিয়ে, তাই কিনা? পথপার্থক্য হচ্ছে ডেল এক্স, দশা পার্থক্য হচ্ছে ডেল ডেল। এর মধ্যে সম্পর্কটা আসলে কোথায়? দেখো, এইখানে হচ্ছে তুমি ল্যামডা, এখানে হচ্ছে 2π, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে দশা পার্থক্য হচ্ছে ডেল ডেল ইকুয়াল হচ্ছে কি হবে, 2π বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, বা এটা হচ্ছে পথ পার্থক্য। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এইভাবে লেখো, যে এইভাবে লেখার দরকার নাই, জাস্ট এই যে পথ পার্থক্য, এগুলা পরীক্ষায় প্রচুর আসে। তোমাকে বলবে
যে দশা পার্থক্য ধরো দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য কত? এরকম থাকলে তুমি কি দেখাবে বলো? দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য কত? ল্যামডা ল্যামডা ল্যামডা। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা তোমরা আসলে মানে ভিজুয়ালাইজ কিভাবে করো আমি জানি না তোমরা কিভাবে এটা পড়ছো। আমি যখন পড়তাম তখন আসলে এত সূত্র টুত্র মাথায় রাখলাম না। আমি একটা কাজ করতাম, একটু দেখাই। দেখো, মনে রাখবা সব সময় দশা পার্থক্য, এই যে ধরো পথ পার্থক্য মানে একটা পাই আর হচ্ছে ল্যামডা, ঠিক আছে? পাই দেওয়া থাকবে আর আরেকটা থাকবে হচ্ছে ল্যামডা, ঠিক আছে? তো পাইয়ের মধ্যে যা হবে, দেখো এইখানে দশা পার্থক্য কত? 2π দেওয়া। তো পাইয়ের মধ্যে যা থাকবে ল্যামডা হবে তার অর্ধেক, ল্যামডা হবে তার অর্ধেক। পাই এখানে যদি হচ্ছে শুধু পাই থাকে তাহলে এখানে কি হবে? হাফ হবে, ঠিক আছে? তো সম্পর্কটা অনেকটা এরকম, এখানে যদি n হয়, এখানে যদি n থাকে এখানে হবে হচ্ছে n/2, ঠিক আছে? তো এই সম্পর্কটা মাথায় রাখলে তুমি হচ্ছে সবই করতে পারবা। পাইয়ের আগে যা থাকবে তার অর্ধেক হবে হচ্ছে ল্যামডা। ধরো তোমাকে বলতেছে যে তাহলে এখানে যা থাকবে এটা হবে তার দ্বিগুণ। ধরো তোমাকে বলতেছে যে পথ পার্থক্য হচ্ছে λ/4, তাহলে দশা পার্থক্য কত হবে? তাহলে কি করবা? এখানে যা আছে তারে 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে কি হবে? λ/4 আছে, 2 দিয়ে গুণ করলে π/2, এখানে n এর মান হবে 1/2 হবে। তো এই সম্পর্কটা মাথায় রাখলে সবই পারবে আশা করি। হইছে? মাথা ঘুরবে কেন? তুমি এইভাবে হচ্ছে প্রসেস করবা, আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে প্রচুর ম্যাথ আসে এবং একটা আসলে এখান থেকে আসার খুব ভালো একটা চান্স আছে এই অংশ থেকে, একটু মাথায় রাখো, ঠিক আছে? পাইতে যা হবে ল্যামডাতে হবে অর্ধেক, ল্যামডাতে যা হবে পাইতে হবে তার দ্বিগুণ, সিম্পল। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখানে তো জাস্ট দশা পার্থক্য আর পথ পার্থক্য দেখলাম, আরো কিছু স্পেশাল সূত্র আছে, যদিও এখান থেকে ম্যাথ আসে না, এরপরেও একটু দেখায় দেওয়া আমার দায়িত্ব, তাই আমি দেখাই দিচ্ছি। দেখো, আরো কিছু সূত্র আসলে আছে। দেখা যায় যে আমাদের হচ্ছে ডেল এক্স এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তাই না? যে একটা হয় হচ্ছে সমদশায় আর একটা হয় হচ্ছে বিপরীত দশায়। তো সমদশায় এই যে ডেল এক্স এর মান, যেটা ডেল এক্স এর মান একটা, আচ্ছা আমি সমদশায় লিখে নিই, সমদশায় ডেল এক্স আর বিপরীত দশায় ডেল এক্স। ডেল এক্স এর মান মনে রাখবা, যখন সমদশায়, এটা কোন ক্ষেত্রে ব্যতিচার, এটা কখন ব্যতিচারের ক্ষেত্রে, শুধুমাত্র ব্যতিচারের ক্ষেত্রে এরকম। ব্যতিচারে যদি সমদশায় থাকে তাহলে কি হবে? জোড় সংখ্যক বা জোড় গুণিতক 2n λ/2, ঠিক আছে? অর্থাৎ তোমার এই 2 কাটা গেলে হয়ে যাবে কি n ল্যামডা, ঠিক আছে? বা λ/2 এর জোড় গুণিতক অথবা n ল্যামডা বলতে পারো, ঠিক আছে? আর যদি এটা বিপরীত দশায় হয় তখন কি হবে? তোমার 2n + 1 দিতে পারো λ/2,
অথবা 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, দুইটাই হইতে পারে। এখন বলবা, অনেকে বলবা যে ভাইয়া শর্ত তো আছে, দুইটাই সঠিক। কখন? যখন হচ্ছে তুমি n এর মান এক একটা জায়গায় এক এক রকম বসাচ্ছ। এইখানে যখন n এর মান 1 বসাবা, বা n এর মান 0 বসাবা, n এর মান যদি 0 বসাও, n এর মান এইখানে যদি 0 বসাও, তাহলে হচ্ছে 2 আর 1 3 হয়ে গেল, তাই না? আর এইখানে যদি n এর মান 0 বসাও, কি হবে? 2 মাইনাস 1, তাই কি না? 1, তার মানে হচ্ছে ল্যামডা বাই 2। অর্থাৎ এখানে তুমি সবসময় পাবা হচ্ছে বিজোড় গণিতক, এখানে পাবা হচ্ছে জোড় গণিতক। আরেকটা কথা, n এর মান এমনিতে সূত্র হিসেবে দুইটাই সঠিক, কিন্তু তুমি যখন xn বের করবা, বা তোমার এই যে ডোরার দূরত্ব যখন বের করবা, তখন কিন্তু এই দুইটা সূত্রের জন্য আলাদা আলাদা n এর মান দিতে হয়। তো ওই জায়গায় একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবা। এটা অবশ্যই এটা হবে 1 দিয়ে শুরু করতে হবে তখন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে নর্মাল কাহিনী গেল। এরপরে এটা শুধু ব্যতিচার। এরপরে আমাদের xn এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? xn হচ্ছে ডোরার দূরত্ব, xn, এটা কি? ডোরার দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, xn এর মানটা দুই ক্ষেত্রে দুই রকম হয়। একটা হচ্ছে সমদশায় বা উজ্জ্বল ডোরা, অথবা তুমি বলতে পারো যে ডোরা উল্লেখ না করাই বেটার, আসলে ব্যতিচার বলতে পারো। মজার কথা, এইটার একটা প্রশ্ন আছে অপশন সহ, এখানে সবখানেই আসে। আরেকবার একটু বলেন সমদশা বিপরীত দশার ব্যাপারটা। সমদশা বিপরীত দশার ব্যাপারটা, আচ্ছা, সমদশায় যখন হয় তখন হচ্ছে আলো যখন, মানে এখানে কি হয়, তোমরা দুইটা উৎস নিয়ে কাজ করতেছো বা কয়েকটা উৎস নিয়ে কাজ করতেছো। তো প্রত্যেক যখন উৎসগুলা আলো ছোড়া শুরু করে, তো ওই মুহূর্তে দুইটারই দশা যদি সেম হয়, দশা সেম হওয়া মানে কি, ধরো আলো তো তরঙ্গ, এর যাত্রা এখান থেকে শুরু হয়েছে, আর একটা যে তরঙ্গ আছে এটার যাত্রাও এইভাবেই শুরু হয়েছে, ঠিক আছে? তো দুইটা দেখতে একরকম। আর যখন দেখা যাবে যে এটা হচ্ছে এক জায়গায় গেছে, আরেকটা হচ্ছে এটা শুরুই হয়েছে এখান থেকে, তাহলে কি মিলতেছে? দুইটা আলাদা আলাদা ইয়েতে আছে না, দশায় আছে। তো আলাদা আলাদা দশায় থাকলে তখন হচ্ছে ইয়া হয়। আমি আরেকটু ভালো করে বুঝাই, দেখো তোমাদের, ধরো এটা হচ্ছে একটা তরঙ্গ, আরেকটা হচ্ছে এরকম একটা তরঙ্গ, ঠিক আছে? তো এই দুইটা, এটা হচ্ছে ঢেউ, তুমি চিন্তা করতে পারো। তো এই দুইটা ঢেউ যখন একসাথে ইয়া করবে, মার্জ হয়ে কি হবে, এই জায়গাটা হচ্ছে ইয়ে হয়ে দুইটা হয়ে যাবে হচ্ছে একটা নর্মাল একটা রেখা। কারণ কি, এখানে হচ্ছে বিস্তারের অভাব, এখানে বিস্তার বেশি আছে, এখানে বিস্তারের অভাব, এখানে বিস্তার বেশি। তো দুইটা যখন যোগ হয়ে কি হয়ে যাবে, সিঙ্গেল একটা লাইন হয়ে যাবে। আর যদি এরকম হয় যে এটাও এরকম, তোমার আরেকটা ঢেউ আছে সেটাও এরকম, তো দুইটা যদি এক জায়গায় জোড়া খায়, তাহলে দুইটা মিলে কি হয়ে যাবে বলতো? দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে একবার এরকম, ঠিক আছে? এই যে এদের দশা বলতে জাস্ট মানে পরিস্থিতিটা বোঝায়, তারা আসলে একই সময়ে উৎপত্তি হয়েছে কিনা, ঠিক আছে? বা দেখতে কেমন, তাদের বিস্তার একই সময়ে উৎপত্তি, একই সময়ে শেষ হয় কিনা। তো এই জায়গায় দেখো, যখন একই রকম, একই দেখতে, তো দেখতে একরকম, তার মানে এদের দশা সেম। তো সমদশায় যখন দুইটা তরঙ্গ যখন মিলিত হয়েছে, তখন একটা বড় তরঙ্গ তৈরি হয়েছে। বিপরীত দশায় যখন দুইটা তরঙ্গ মিলিত হয়েছে, তখন হয়ে গেছে সেটা ফ্ল্যাট লাইন, বা এখানে কোনো তরঙ্গই নাই, ঠিক আছে? তো এই যে যখন সমদশায় দুইটা মিলিত হবে, তখন এইখানের যে বিস্তার বেড়ে গেল, বিস্তার বেড়ে যাওয়া, এগুলা যদি আলোর তরঙ্গ হয়, তাহলে এইখানে যেই তরঙ্গটা পাবো এটা অনেক বেশি না? তার মানে এখানে হচ্ছে উজ্জ্বল আলো উৎপন্ন হবে। আর এইখানে এটাও আলো ছিল, এটাও আলো ছিল, কিন্তু দুইটা বিপরীত, এখানে কোনো তরঙ্গই নাই। তো তরঙ্গ নাই মানে হচ্ছে এখানে
অন্ধকার বা কোনো আলোই উৎপন্ন হয় নাই। তো এটা হচ্ছে তোমার এই যে দশা, সমদশা, বিপরীত দশার ধারণা। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আসলে এখন ডিসক্লোজ করতে চাইনি, কারণ এগুলো আসলে আগে থেকে বুঝে আসার কথা। ঠিক আছে, আমার দরকার হচ্ছে তোমাকে সূত্র শিখিয়ে দেওয়া, যেখান থেকে ম্যাথ আসবে সেটা শেখানো। এটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে না। ঠিক আছে, যাই হোক, এরপরও জিজ্ঞেস করছো তাই বলে দিলাম। আচ্ছা, আশা করি বুঝছো। তো সমদশায় মিলিত হইলে যে কারণে দেখা যায় হচ্ছে উজ্জ্বল ডোরা, আর বিপরীত দশায় মিলিত হইলে দেখা যায় অন্ধকার ডোরা। এই জিনিসটা পরীক্ষা করে দেখাইছে কে? বিজ্ঞানী। কে দেখাইছে বলো? এই পজিশন নিয়ে কথাবার্তা। আচ্ছা, হ্যাঁ, একজন উত্তর দিয়ে দিছে, বিজ্ঞানী ইয়ং। তো ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা যেটা আমরা আসলে করি, তো উনি আসলে এই ফেনোমেনাটাই পরীক্ষা করে উনি দেখাইছে যে যখন সমদশায় মিলিত হয় তখন আলো হয়, বিপরীত দশায় মিলিত হইলে সেটা হয়ে যায় কি? অন্ধকার। এরপর আবার আলো অন্ধকার, আলো অন্ধকার। তো এইভাবে একটা প্যাটার্ন হচ্ছে দেখা যায়, ডোরার মতো ডোরা কাটা একটা প্যাটার্ন দেখা যায়। ওই জিনিসটা নিয়ে আসলে উনি ব্যাখ্যা করেন যে এটা হচ্ছে আলোর ব্যতিচার। তো এই জিনিসটা থেকে আমরা হচ্ছে আলোর ব্যতিচারটা পরীক্ষা করি কি দিয়ে? ইয়ং এর দ্বিচির পরীক্ষা থেকে। ঠিক আছে, তো ইয়ং এর দ্বিচির পরীক্ষার জন্য আমরা হচ্ছে জিনিসপত্র একটু পড়ি। তো এই ছিল হচ্ছে তোমাদের সমদশায়। নর্মালি তুমি কোনটা ইউজ করতে পারবে দেখো, এখানে যদি 0 ইউজ করো তাহলে হচ্ছে একদম 1 থেকে শুরু হয়, আর এটা যদি হচ্ছে 0 থেকে শুরু করো তাহলে কই থেকে শুরু হয় বলো তো? এটা শুরুই হয় হচ্ছে 3 থেকে। তো বেটার হচ্ছে তুমি নর্মালি এটা ইউজ করবা। পরবর্তীতে সূত্র যখন লিখবো তখন তুমি দেখতে পারবা যে আসলে কোনটা বেশি ইউজ করতেছি আমরা। ঠিক আছে, আর এক এক ক্ষেত্রে এক একটা ইউজ হয়। আচ্ছা, এই ছিল তোমার ব্যতিচারের নর্মাল বেসিক রিলেটেড জিনিসপত্র। আমরা একটু ইয়ং এর পরীক্ষায় একটু যাই। ইয়ং ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমি দ্বিচির বানান ভুল করছি। যাই হোক, সমস্যা নাই। নাকি ভুল করে নাই? ঠিক লিখছি? আচ্ছা, এখন মনে হচ্ছে ঠিকই লিখছি। দেখো, আচ্ছা, ইয়ং এর দ্বিচির পরীক্ষা ওই জিনিসগুলাই উনি পরীক্ষা করে। তো ওনার যে পরীক্ষার যে বিষয়বস্তুগুলো আমরা একটু ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। দেখো, তো উনি প্রথমে দেখাইলো যে উজ্জ্বল ডোরার কিছু ইয়ে আছে, দূরত্ব আছে, তারপরে হচ্ছে অন্ধকার ডোরার। তো উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমরা যদি নির্ণয় করি, তো মোটা হলো কেন? আচ্ছা, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমার এক্সএন, আমি প্রথমে যেটা বলছিলাম, এক্সএন হচ্ছে ডোরার দূরত্ব। এটা কোথায় থেকে? এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যে দূরত্ব সেটা। ঠিক আছে, কেন্দ্রীয় একটা উজ্জ্বল থাকে। আচ্ছা, এক্সএন। আচ্ছা, এক্সএন এর ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? আমি প্রথমে দেখাইছিলাম যে যখন উজ্জ্বল ডোরা হয়, উজ্জ্বল ডোরা কখন হয়? যখন হচ্ছে সমদশায়। সমদশায় হইলে আমার এক্সএন এর সূত্র হচ্ছে 2n ল্যামডা বাই 2 অথবা n ল্যামডা। ঠিক আছে, তো সেম ভাবে এখানে আছে হচ্ছে n ল্যামডা ডি বাই এ। তো এক্সট্রা কি আসলো? জাস্ট ডি আর এ আসলো না? ডি আর এ আসলো। আমরা একটু সামনেও দেখবো, তুমি বুঝতে পারবা। আচ্ছা, আর এটা যদি অন্ধকার ডোরার ক্ষেত্রে হয়, অন্ধকার ডোরা, তাহলে এক্স এন সেম ভাবে সূত্রটা যদি লিখি তাহলে আসলে কি দাঁড়ায় বলতো? আমি প্রথমে বলছিলাম, দেখো, তুমি যদি এখানে এন এর মান যদি এটা দিয়ে এই সূত্রে ফেলো তাহলে হচ্ছে এখানে এন এর মান 0 বসালে তুমি 1 থেকে শুরু করতে পারবা। আর এখানে যদি 0 বসাও তাহলে শুরুই হবে 3 থেকে। তাহলে 1 কই গেল? 1 তো নাই। তো তোমার যদি সূত্রের সুবিধা চাও, সুবিধার জন্য তোমার কি করতে হবে? এক্স এর যে মানটা সেটা হচ্ছে 2n মাইনাস 1 ল্যামডা, ওইটা ইউজ করতে হবে। তাহলে 2n মাইনাস 1 ল্যামডা ডি বাই এ। কিন্তু ল্যামডা ডি বাই এ কি হবে? আগে থেকে একটা সূত্রের 2 আছে না? তো ওই 2টা দিতে হবে। ঠিক আছে কি? আচ্ছা, এই নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছে অনেক বেশি।
হ্যাঁ, লিখে দিব অবশ্যই। উজ্জ্বল ডোরা কোনটা কি আমি লিখে দিচ্ছি। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডোরার ব্যবধান। ডোরা ব্যবধান নির্ণয় করা হচ্ছে আমরা ডেল এক্স না, কি দিয়ে লিখবো, জেড, ডেল জেড দিয়ে লিখি। তো ডোরা ব্যবধান মানে একটা ডোরা থেকে, একটা উজ্জ্বল ডোরা থেকে আরেকটা উজ্জ্বল ডোরার যে মধ্যবর্তী যে দূরত্ব, এটা বলা হচ্ছে ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান যদি ডেল জি দিয়ে আমি লিখি, তাহলে এটা হবে হচ্ছে ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, এটা হচ্ছে ডোরা ব্যবধান। আর যদি ডোরার প্রস্থ আমি বের করতে চাই, তখন সূত্রটা হয়ে যায় এরকম, ডোরার প্রস্থ বা ডোরার বেধ, প্রস্থ বা বেধ, এটা আমি শুধু জেড দিয়ে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে ইয়াটা হবে ল্যামডা ডি বাই 2a। তুমি প্রত্যেকটা সূত্রের মধ্যে একটা কমন প্যাটার্ন লক্ষ্য করতে পারবা। প্রত্যেকটা জায়গায় ল্যামডা আছে, ডি আছে, এ আছে, ল্যামডা আছে, ডি আছে, এ আছে, ল্যামডা আছে, ডি আছে, এ আছে। কোথায় এক্সট্রা জিনিসপত্র? উজ্জ্বল ডোরার যখন দূরত্ব নির্ণয় করি, এটা হচ্ছে উজ্জ্বল ডোরার দূরত্ব। তো দূরত্ব যখন নির্ণয় করব তখন এন ল্যামডা ডি বাই এ এন বসে। আচ্ছা, যখন অন্ধকার ডোরা বের করব তখন আর এন ল্যামডা ছিল, এন ল্যামডার জায়গায় হয়ে যায় 2n-1 ল্যামডা বাই 2, কারণ এটা হচ্ছে এক্স এর মান, ডেল এক্স এর মান। আর ডি বাই এ আগে থেকেই আছে। ডোরা ব্যবধান যখন নির্ণয় করব তখন কি ল্যামডা ডি বাই এ, এটা হচ্ছে একদম কমন প্যাটার্ন। এরপরে হচ্ছে ডোরার প্রস্থ বা বেধ যদি নির্ণয় করি, তাহলে এটার অর্ধেক হয়। ডোরা ব্যবধান যা হয় তার অর্ধেক হয় প্রস্থ। তো অর্ধেক যদি হয় প্রস্থ, তাহলে ল্যামডা ডি বাই 2a। ঠিক আছে, এবং এই জায়গা থেকে আমরা একটু জিনিসপত্রগুলো একটু বর্ণনা করে দেই কোনটা আসলে কি। আচ্ছা দেখো, এখানে এন যেটা আছে এটা হচ্ছে কততম ডোরা সেটা নির্দেশ করে। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তোমরা সবাই জানো তরঙ্গ দৈর্ঘ্য। ডি কি? ডি হচ্ছে ইয়ং যে পরীক্ষা করছিল একটা পর্দা রাখছিল, যেই পর্দায় আসলে ডোরাগুলো দেখা যায়। তো এই যে উৎস থেকে পর্দা পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলে হচ্ছে ডি। তো এটা হচ্ছে পর্দার দূরত্ব, পর্দার দূরত্ব। আর এটাকে, এ হচ্ছে, আমি বলছিলাম যে ইয়ং পরীক্ষা করছিল দুইটা ছোট ছোট আলোক উৎস নিয়ে। তো এখানে দুইটা উৎস ছিল এবং উৎস দুইটা হবে কি একদম খুবই কাছাকাছি। ওই যে ব্যতিচার হওয়ার জন্য আমি প্রথমে শর্ত দেখাইছিলাম যে ব্যতিচার হইতে হইলে আমার দেখো এই যে কাছাকাছি উৎস হইতে হবে। তো উৎসগুলা কি হবে? খুব কাছাকাছি হবে। তো এই কারণে হচ্ছে উনি কি করছে, একদম কাছাকাছি দুইটা উৎস ব্যবহার করছে। তো কাছাকাছি যেহেতু উৎস, তো উৎসের দূরত্বটা অনেক ছোট হয়। তো এটা দেখবা যে হচ্ছে 10⁻³ মিলিমিটার এরকম দূরত্ব থাকে, বা ন্যানোমিটারেও থাকে অনেক সময়। তো এই কারণে এর দূরত্ব, এ কে বলে হচ্ছে উৎসের দূরত্ব, উৎসের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। এই ছিল কথা। তো এগুলা সবগুলা যদি তোমার জানা থাকে, আশা করি এখান থেকে কোনো ম্যাথ তোমার ভুল হবে না। ঠিক আছে, এবং ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা বা ব্যতিচার থেকে যদি কোনো ম্যাথ আসে সব পারবা। ঠিক আছে, আর তবে আরেকটা জিনিস দেখে নিতে পারো, এটা হচ্ছে অনেক সময় পরীক্ষা দেয়, আসলে সরি দেয় না, একেবারেই দেয় না, কিন্তু দিয়ে দিলে কি করার। ডোরার কৌণিক দূরত্ব অনেক সময় পরীক্ষায় যদি চায় তাহলে তুমি লিখতে পারবে, আশা করি। কৌণিক দূরত্ব, ডোরার কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব যদি আমি tan থিটা দিয়ে প্রকাশ করতে চাই, tan থিটা ইকুয়াল তাহলে কি হবে? xn/d, xn/d। xn কে বলো তো? xn হচ্ছে এই যে xn, এখানে xnটা কি আসলে রৈখিক দূরত্ব, আর d হচ্ছে পর্দার দূরত্ব। তো রৈখিক দূরত্বকে পর্দার দূরত্ব দিয়ে ভাগ করলে tan থিটা পাওয়া যায়। এটা কিভাবে? এটা হচ্ছে তুমি একটু কল্পনা করলে পেয়ে যাবে, এটা আসলে দেখাই দেওয়ার জিনিস না। আর আমি এখানে প্রত্যেকটা জিনিস লিখছি। আর এই যে xn দিয়ে আসলে বোঝায় দূরত্ব,
ডোরার দূরত্ব। এই ছিল ইয়ং এর দ্বিচির পরীক্ষা। আমরা একটু ম্যাথ করি, দুই একটা আপনাকে ম্যাথ করতে দিব। আচ্ছা, আর আমি এই প্যাটার্নটা আমি বারবার বলবো না। দেখো, আমি প্রত্যেক ক্লাসে এটা বলে দিই যে সূত্র শিখার মেইন উদ্দেশ্য সূত্র দিয়ে ম্যাথ করা না, বরং আমাদের কৃষিতে কি আসে, সূত্র থেকে এই যে সম্পর্কগুলো আসে বেশি, এই সূত্রের সাথে এই সম্পর্কগুলো আসে, এই সম্পর্কগুলো, এর সাথে এর সম্পর্ক কি, এর সাথে এর সম্পর্ক কি, এই সম্পর্কগুলো কিন্তু বারবার আসবে। তো এগুলা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো এগুলা দিয়েই মেইনলি প্রশ্ন আসে। আমি সবকিছু ভেঙে ভেঙে দেখানো খুব ক্রিটিক্যাল আর কি, এগুলা করার আসলে সময় নাই। আচ্ছা, আমরা একটু একটা ম্যাথ দেখি। একটা ম্যাথটা হচ্ছে চিরের মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করলে ডোরার প্রস্থ কত গুণ হবে? এই যে এই টাইপের প্রশ্ন কিন্তু থাকে যে আসলে ডোরার প্রস্থের সাথে তোমার এই যে ডোরার চিরের মধ্যবর্তী দূরত্বের যে সম্পর্কটা, এটা কি? তো আমরা প্রথমেই দেখছিলাম যে ডোরার প্রস্থ, যেটা ডোরার প্রস্থ বা ডোরার বেদ, এটা আমি জেড দিয়ে প্রকাশ করছিলাম এবং এটাকে আমি লিখছিলাম ল্যামডা ডি বাই 2a, তাই না? তো আমার দেখতে হবে যে এই জেড এর সাথে আমার কার সম্পর্ক বলছে, ডোরার মধ্যবর্তী দূরত্ব এ এর সম্পর্ক কি? এর সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে যদি অর্ধেক করি এটা হয়ে যাবে দ্বিগুণ, এটাকে দ্বিগুণ করলে এটা হয়ে যাবে অর্ধেক। তাহলে আমি দূরত্বটা কি করছি? দ্বিগুণ করছি, এটাকে দ্বিগুণ করছি, তাহলে ডোরার ব্যবধান কি হয়ে যাবে? সরি, ডোরার প্রস্থ হয়ে যাবে কি? অর্ধেক। তাহলে অ্যান্সার হচ্ছে অর্ধেক, তাই কিনা? তো এই টাইপের প্রশ্ন আসবে, তোমরা আশা করি সবাই পারবা। এই একজন বলছে 1/4 গুণ, এই কেমনে হয় এটা? তুমি কোন জগৎ থেকে আসলা? ওকে, আশা করি পারবা সবাই। একটা ম্যাথ দিব, এটা হচ্ছে একটু হিসাব করে বের করার ম্যাথ। এখান থেকে ম্যাথ চাইলেই এই টাইপের ম্যাথ দিয়েই দিতে পারে। এখন আমি দিচ্ছি ইয়ং এর দ্বিচের পরীক্ষায়, ইয়ং এর দ্বিচের পরীক্ষায় আলোর কম্পাঙ্ক হচ্ছে 6 × 10⁻14 হার্টজ। পাশাপাশি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পাশাপাশি দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার হলে আচ্ছা 1 মিলিমিটার এবং পর্দার দূরত্ব হচ্ছে 4 মিটার হলে
চিরের মধ্যবর্তী দূরত্ব কত? এই যে এই টাইপের প্রশ্ন থাকলে তুমি ম্যাথটা কিভাবে সলভ করবা। তো এখানে অ্যাকচুয়ালি তুমি যদি একটু অন্তর্চক্ষুতে দেখো আসলে সবই দেওয়া আছে। তো সব দেওয়া থাকলে তো আমাদের চিন্তার কিছু নাই। কি করতে হবে এখানে দেখো, আমার বলছে হচ্ছে চিরের মধ্যবর্তী দূরত্ব, চিরের মধ্যবর্তী দূরত্ব যেন কি এ না, তো আমার এ বের করতে হবে। এখন দেখবো আসলে কি কি দেওয়া আছে। বলতেছে আলোর কম্পাঙ্ক এত, আলোর কম্পাঙ্ক তার মানে এফ এর মান দেওয়া। এফ এর মান দেওয়া থাকলে কি আমি ল্যামডার মান বের করতে পারবো না? তো এফ ইকুয়াল হোয়াট, কত ল্যাম্বা ল্যামডা। আচ্ছা আচ্ছা, এটা তো জানো সি ইকুয়াল কি এফ ল্যামডা। আচ্ছা, আমি যদি এখান থেকে এফ বের করি তাহলে সি বাই ল্যামডা হবে না, তাই কি না? সি বাই ল্যামডা হবে। আর আমি যদি এখান থেকে ল্যামডা বের করি তো ল্যামডা ইকুয়াল কি হবে? সি বাই এফ হবে। তো এই জিনিসটা আমার কাজে লাগবে কেন? কারণ হচ্ছে এখানে দেওয়া আছে এফ, কিন্তু আমার সূত্র হচ্ছে সব ল্যামডা দিয়ে। আচ্ছা, এখন বলতেছে দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। এই যে দুইটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, আর অবশ্যই বলছে পাশাপাশি, পাশাপাশি দুইটা ডোরা। তো পাশাপাশি দুইটা ডোরা থাকা মানে এটা আসলে ডোরা ব্যবধান না। ডোরা ব্যবধান মানে আমি কি, এটা একটু বুঝাচ্ছি দেখো। দেখো এই হলুদগুলো হচ্ছে উজ্জ্বল ডোরা, আর যেখানে আলো নাই সেটা হচ্ছে অন্ধকার ডোরা। তো এই যে এই উজ্জ্বল ডোরার কেন্দ্র থেকে এই উজ্জ্বল ডোরার কেন্দ্র পর্যন্ত পাশাপাশি, অবশ্যই এই দুইটা উজ্জ্বল ডোরা কি পাশাপাশি আছে। তো পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব যেটা, এটাকে আমরা বলি হচ্ছে ডেল জেড। ঠিক আছে, এখন বলতেছে যে পাশাপাশি দুইটি ডোরার, তো এখানে কিন্তু বলে নাই যে উজ্জ্বল নাকি অন্ধকার। উজ্জ্বল নাকি অন্ধকার যেহেতু বলে নাই, তার মানে দুইটা কেন্দ্রের দূরত্ব আসলে কই কই চাইছে। এটার কেন্দ্র থেকে এই যে পাশেই তো হচ্ছে অন্ধকার ডোরা, তো অন্ধকার ডোরার যে কেন্দ্রে এই দূরত্বটাকে আমরা বলছে বের করতে। তো তুমি কি এই জিনিসটা বুঝতে পারতেছো যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র যেই কথা, আমার এখান থেকে এইটুকু সেই কথাই, দুইটা দূরত্ব সেম। তো দুইটার দূরত্ব যদি সেম হয় তার মানে এইখানে আলটিমেটলি আমাকে বলে দেওয়া আছে কিসের মান, এটা কি ডেল জেড এর মান নাকি জেড এর মান দেওয়া, কোনটা? এখানে কোন মানটা দেওয়া আছে বলো তো? বলো এখানে কোন মানটা দেওয়া? জেড এর মান দেওয়া। হ্যাঁ, এটা যদি জেড এর মান দেওয়া হয় তাহলে আমাদের সূত্র কি হবে বলো তো? জেড ইকুয়াল ল্যামডা ডি বাই 2a। এখানে যেহেতু ল্যামডা নাই, ল্যামডার পরিবর্তে আমি কি বসাবো? সি বাই এফ বসাবো। তো জেড এর মান দেওয়া আছে 1 মিলিমিটার, এটা সরি 1 মিলিমিটার। তো এখানে হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3, 1 মিলিমিটার। ল্যামডার মান কত দেওয়া আছে? দেওয়া নাই। তো সি বাই ল্যামডা বসাইতে হবে, সি বাই এফ ইন্টু ডি ইন্টু 2 ইন্টু এ। এখন এটা হিসাব করে আমরা বের করি। হিসাবটা করবে সাদা কালি দিয়ে। আচ্ছা দেখো, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর নিচে হচ্ছে, আচ্ছা ডি এর মান দেওয়া আছে 1 নাকি 4 মিটার সরি, আর নিচে দেওয়া হচ্ছে এফ এর মান কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 14, 2 ইন্টু এর মান বের করব। তো এর মান যদি আমি বের করি, এখন হচ্ছে একটু কাটাকাটির কোনো সিস্টেম আছে করি, দেখা যায় 3 6 মধ্যে যায় 2 বার, 2 আর 2 4 কাটা যায়, থাকে কি তাহলে? এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, আমি একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা ছোট করতে হবে না, এটা যদি ওই পাশে নিয়ে যাই, এটা উপরে চলে আসবে, এটা নিয়ে চলে যাবে নিচে। উপরে থাকে 10 টু দি পাওয়ার 8,
নিচে থাকে হচ্ছে 10^14 ইন্টু 10^3। আচ্ছা 10^3 তার মানে এটা হচ্ছে 10^11 হয়ে গেল, আর এটা উপরে চলে গেলে 10^3। অ্যান্সার কি পাইছো তোমরা? 10^3 10^3 মিটার। বুঝতে পারছো? কি ম্যাথ রে! এইগুলা আসবে তো, এটা তো ইজি না, এগুলো আসার ম্যাথ। এগুলো আসলে যে পারবা না সে তো ম্যাথই করো নাই। আমি বলছিলাম মুখে মিলিমিটার, পরে আমি পরে দেখলাম যে আমি আসলে মিটার লিখে ফেলছি, এই কারণে ওইটা বানায় দিছি মিলিমিটার। ওকে, এটা হয়ে গেলে আমরা হচ্ছে নেক্সট টপিকে ঢুকবো। নেক্সট টপিক হচ্ছে অপবর্তন। অপবর্তন নিয়ে কিছু কথা আছে আমার। অপবর্তন নিয়ে কিছু কথা। অপবর্তন নিয়ে প্রথমেই যেটা বলবো, অপবর্তন আসলে কি? কোন বস্তুর কিনার ঘেঁষে বা ধার ঘেঁষে আলো যাওয়ার সময় আলোর বেঁকে যাওয়ার যে ধর্ম, সেটাকে বলে আলোর অপবর্তন। অর্থাৎ তুমি সিম্পলি দেখবা যে তুমি টর্চ লাইট লাগাইছো, ধরো এই বইয়ের সামনে, এদিক দিয়ে হচ্ছে টর্চ লাইট মারছো, দেখবা একদম সোজা, ধরো ওই পাশে ওয়াল আছে, তো দেখবা যে এখান থেকে তো এর পাশে তো কোনো আলো যায় নাই। তুমি এখান থেকে লাইট মারলে এর পাশের অংশটাই আলো ওই পাশে গেছে, বাকি অংশ কিন্তু এইখানে বাধা পেয়ে হচ্ছে ফেরত আসবে। তো দেখা যাবে যে তুমি ওইখানে শুধুমাত্র ওয়ালের এই সোজা অংশটাই আলোকিত দেখবে না, এর ভিতরেও কিছু অংশ আলো থাকবে। এই যে আলোর ভিতরেও কিছু অংশ আলোকিত আছে, এর কারণ হচ্ছে ওইদিকে কিছু পরিমাণ আলো গেছে অবশ্যই। এই যে ভিতরের দিকে আলো হচ্ছে ঢুকে গেল কিছু, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আলোর অপবর্তন। অপবর্তন মানে কি? কোন একটা বস্তুর ধার ঘেঁষে আলো গেলে আলো হচ্ছে ওই ধারের সাথে কিছুটা বেঁকে ঢুকে যায়। ঠিক আছে, এটা পানি দিয়েও খেয়াল করবা। ধরো আমার এই ফোনের উপর দিয়ে হচ্ছে পানি ফেলতেছি জোরে, একদম মানে মোটর দিয়ে জোরে একদিক দিয়ে পানি ছাড়ছি, দেখবা যে পানি শুধু এই পাশের অংশই যাবে না, পানি এটার সাথে ধার ঘেঁষে কিছু পানি এই দিকেও চলে যাবে। ঠিক আছে, তো এই যে ভিতরের দিকে বেগে যাচ্ছে, এই জিনিসটাকে বলি আমরা অপবর্তন। ঠিক আছে, আচ্ছা, তো অপবর্তন হচ্ছে দুই প্রকার। অপবর্তন কয় প্রকার? অপবর্তন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণী, আর একটা হচ্ছে কি ফ্রনহোফার শ্রেণী। তো দুইটার মধ্যে পার্থক্য কি? ফ্রেনেল শ্রেণীর অপবর্তন এক জিনিস, ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন হচ্ছে আরেক জিনিস। এই বেটাদের আবার কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কি? ফ্রেনেল শ্রেণীর অপবর্তন হচ্ছে তোমার আলোক উৎসের যে দূরত্ব, এই দূরত্ব হবে হচ্ছে সসীম দূরত্ব বা কাছে থেকে হবে। তো কাছে থেকে হলে এটা হবে কি? সসীম দূরত্ব। সসীম দূরত্বে হচ্ছে কি থাকবে? উৎস থাকবে। আর সবসময় মনে রাখবা, আলোক উৎস যখন সসীম দূরত্বে থাকে তখন আলোক উৎস একটা গোলীয় তরঙ্গমুখের মতো কাজ করে। ঠিক আছে, তো এই কারণে এটা হবে কি? গোলীয় তরঙ্গমুখ বা গোলীয় তরঙ্গ উৎস বলতে পারো, যেটা ইচ্ছা। তো দেখে বোঝা যাচ্ছে এটা বিপরীত হবে। তো ফ্রনহোফার শ্রেণীতে তাহলে কি হবে? ফ্রনহোফার শ্রেণীতে এই যে উৎসের দূরত্ব, এটা হবে কি? অসীম। আর এটা যদি অসীম দূরত্ব হয়, অসীম দূরত্ব হলে তরঙ্গমুখটা কি গোলীয় থাকে নাকি সমান্তরাল তরঙ্গমুখ হয়ে যায় বলতো? বলো বলো বলো।
একজন বলছে পাশাপাশি না বলে পরপর বললে কি হইতো? পাশাপাশি যদি না বলে পরপর বলা মানে হচ্ছে দুইটা পাশাপাশি, ঠিক আছে? তো পাশাপাশি মানে হচ্ছে পরে পরে। তো এরকম থাকলে তুমি ডোরা ব্যবধান বুঝবে না, সেটা বুঝবে কি ডোরার প্রস্থ। আর যদি বলে যে ডোরা ব্যবধান কত, ডিরেক্টলি বলছে বা বলতেছে যে দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব কত, দুইটি ডোরার, ঠিক আছে? তো এই যে দুইটি ডোরা বলতেছে বা দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার দিতে হবে কি দিবা? ডোরা ব্যবধান দিবা। আর ফ্রনহফার শ্রেণী আমি বলছিলাম অসীম হইলে সেটা হয়ে যায় সমান্তরাল তরঙ্গমুখ। এটা কি সমান্তরাল তরঙ্গমুখ বা তরঙ্গ উৎস। তো এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষায় আসার একটা চান্স আছে। আচ্ছা, আর এখন যদি প্রশ্ন করা যায় ওই যে উড়োজাহাজ যখন যায়, উড়োজাহাজের নিচে যখন উড়োজাহাজ যখন যায় তখন তো অবশ্যই উপর থেকে সে কিছু পরিমাণ আলো হচ্ছে কি করে, রিফ্লেক্ট করে। তো আলো যেটা উপর থেকে পড়তেছে তার ছায়ার কারণে নিচে ছায়া পড়ার কথা, কিন্তু মাটিতে একটা উড়োজাহাজের বা বিমানের বা এরোপ্লেনের ছায়া কেন পড়ে না? কারণ হচ্ছে এই যে একটা বিমানের ধার ঘেঁষে যে আলোগুলো হচ্ছে বেঁকে যায়, বেঁকে গিয়ে মাটিতে আসার আগ পর্যন্ত সম্পূর্ণ আলোটা আবার হচ্ছে পুরো জায়গা হচ্ছে কভার করে ফেলে। তো যেহেতু কভার করে ফেলছে তো ওইখানে আর কোনো ছায়া থাকে না। তো এটা হচ্ছে আলোর অপবর্তনের একটা বৈশিষ্ট্য, তো বলতেই পারে। আচ্ছা, তো এরকম যদি হয়, আচ্ছা আরেকটা কথা, প্রতিসরণে যে দুইটি ভিন্ন মাধ্যমে আলো বেঁকে যায়, প্রতিসরণে কি হয়? এই যে প্রতিসরণে কি হয়, আমরা দেখছি যে আলো বায়ু উৎস থেকে বা শূন্য মাধ্যম থেকে আলো যখন একটা কাচের মাধ্যমে বা পানি মাধ্যমে ঢুকে তখন কি হয়? আলো হচ্ছে বেঁকে যায়। তো এই যে আলো বেঁকে যাওয়া, এই ধর্ম আর অপবর্তনের ধর্ম দুইটা কি সেম? দুইটাই তো বেঁকে যাওয়া। তো দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, দুইটাই হচ্ছে আলোর বেঁকে যাওয়া, কিন্তু যেটা অপবর্তন সেখানে হচ্ছে একই মাধ্যমে আলো বেঁকে যায়, মানে কোনো অন্যান্য কোনো মাধ্যম দরকার পড়ে না। শূন্য মাধ্যমের থেকে শূন্য মাধ্যমের মধ্যে আলো বেঁকে যায়, পানি মাধ্যম থেকে পানি মাধ্যমের ভিতরেই আলো বেঁকে যায়। আর যখন সেটা হয়ে যায় হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন মাধ্যমে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় আলো বেঁকে যায়, সেটা হয় হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, এই দুইটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে আমাদের অপবর্তন আসলে এটা তো একটা গেল। তো আমরা হচ্ছে আলো অপবর্তন যে পরীক্ষা করি সেখানে হচ্ছে দুই ধরনের অপবর্তন আসলে দেখা যায়। একটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, আর আরেকটা হয় কি আমাদের গ্রেটিং কর্তৃক অপবর্তন। গ্রেটিং কি সেটা আমি একটু পরে বলতেছি। তো একক চিরের দরুন যখন অপবর্তন হবে তখন মনে রাখবা আমরা ব্যতিচারের সূত্রে এক্সেন এর সূত্র যেন কি পড়ছিলাম, যখন কোন ধরনের এটা হচ্ছে একটা ছিল উজ্জ্বল ডোরা আর একটা হচ্ছে অন্ধকার ডোরা, তাই না? তো এইখানে এই অপবর্তনের ক্ষেত্রে আমরা উজ্জ্বল ডোরা বলি না, আমরা বলি উজ্জ্বল আর অবম। ঠিক আছে, অবম মানে হচ্ছে একটু স্লাইটলি ডিপ বা সেখানে হচ্ছে আলো কম, এরকম। তো উজ্জ্বল আর অবম, উজ্জ্বলের ক্ষেত্রে কি হবে? উজ্জ্বলের ক্ষেত্রে আগেরটা হয়েছিল হচ্ছে এন ল্যামডা ডি বাই এ বা এন ল্যামডা ডি বাই 2a, প্রত্যেকটা সূত্রের মধ্যে এরকম ছিল। আর একক চিরের দরুন অপবর্তন হইলে সেখানে উজ্জ্বলের ক্ষেত্রে হয়ে যাবে উল্টাটা, এখানে হবে হচ্ছে 2n, এটা মাথায় রাখবা, -1 না দিয়ে দিবা +1 ল্যামডা ডি বাই 2a। এই যে সূত্র জাস্ট উল্টা। এখানে পার্থক্য কি? আমরা যখন ব্যতিচার পড়ছিলাম, ব্যতিচারের সূত্রে এক্সএন এর সূত্রে আমরা বসাইছিলাম হচ্ছে এক্সএন, যখন অন্ধকারেরটা পড়ছিলাম, অন্ধকার ডোরার ক্ষেত্রে পড়ছিলাম 2n-1 ল্যামডা ডি বাই 2a। এই সূত্রে অন্ধকারটা চলে আসবে উজ্জ্বলে এবং মাইনাসের জায়গায় থাকবে প্লাস। ঠিক আছে, এই পার্থক্যটা মনে রাখবা। আর অবম, যেটা অবম মানে হচ্ছে অন্ধকার, অবমের ক্ষেত্রে এক্সএন কত হবে? উল্টাটা হবে এন ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, এন ল্যামডা ডি বাই
এ। তো এটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তনের সূত্র। তো সেম জিনিসটা যায় হচ্ছে আমাদের ডেল জেড কিভাবে নির্ণয় করতে হবে, তারপরে হচ্ছে কেন্দ্রীয় চরমের ব্যক্তি, এই জিনিসটা একটু মাথায় রাখবা। কেন্দ্রীয় চরমের ডেল জেড কি, ডেল জেড জানোই, ডোরার যে ব্যবধান সেটা ল্যামডা ডি বাই এ। আর কেন্দ্রীয় উজ্জ্বল, কেন্দ্রীয় উজ্জ্বলের যে ব্যাপ্তি বা প্রস্থ, এটা হচ্ছে একটু বেশি হয়। কেন বেশি হয় এটা আমি বলবো না, এটার ইয়া হচ্ছে 2 ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, এটা কি হয় 2 ল্যামডা ডি বাই এ হয়, অর্থাৎ নর্মাল যে ব্যবধান আছে তার দ্বিগুণ হয়। ঠিক আছে, তো এইগুলা ছিল তোমাদের একক চিরের দরুন অপবর্তনের সূত্র। আমরা একটু গ্রেটিং কর্তৃক অপবর্তনের সূত্রগুলো একটু দেখে নেই। গ্রেটিং কর্তৃক অপবর্তন তাহলে কি হবে? গ্রেটিং কর্তৃক যদি অপবর্তন করি, গ্রেটিং হচ্ছে এমন একটা জিনিস, ধরো এরকম একটা পাত আছে, একদম সূক্ষ্ম একটা পাত। এই সূক্ষ্ম পাতের ভিতর ছোট ছোট কিছু, মানে এটা যদিও বড় দেখাচ্ছে কিন্তু এটা আসলে এত বড় থাকে না, এটা এতই ছোট থাকে যে তুমি খালি চোখে দেখতে পারবা না। তো এরকম একটা পাতের ভিতর ছোট ছোট হচ্ছে ছিদ্র আছে, এরকম ছিদ্র কাটা কাটা। তো এই যে কাটা কাটা অংশগুলা, এগুলাকে আমরা বলি হচ্ছে গ্রেটিং। ঠিক আছে, তো গ্রেটিং গুলা যে থাকে, তো আমার দেখতে হবে যে এখানে চির কয়টা। এই গ্রেটিং এ দেখবা এখানে হচ্ছে 1 2 3 4 4টা চির আছে। তো টোটাল গ্রেটিং এর দৈর্ঘ্য কত? তারপরে হচ্ছে এখানে দুইটা অংশ, একটা হচ্ছে এখানে হচ্ছে চিরের, দেখো এই অংশটা হচ্ছে কাটা, তারপরের অংশটাই আবার মানে বন্ধ করা। তো এই যে কাটা অংশ বন্ধ অংশ সব মিলে এখান থেকে একটা সূত্র আসে, আমি এটার প্রতিবেদন দেখাচ্ছি না। তো এইখানে কিছু জিনিসপত্র আছে, এখানে একটা জিনিস এ আর বি নামে দুইটা ইয়ে আছে, দেখো একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ দিয়ে বোঝায় আমার হচ্ছে চিরের বেধ, আর বি দিয়ে বোঝায় আমাদের প্রতিবন্ধক বা দাগের বেগ। এই যে মাঝখানের দাগগুলা, এটা কি দাগের বেধ। ঠিক আছে, তো এখান থেকে এ আর বি এর সমন্বয়ে আমরা গ্রেটিং ধ্রুবক বের করি। গ্রেটিং ধ্রুবক হচ্ছে ডি, ডি কে গ্রেটিং কনস্ট্যান্ট বা গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবক। তো গ্রেটিং ধ্রুবক হচ্ছে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডি ইকুয়াল এ প্লাস বি। ঠিক আছে, অর্থাৎ এই যে একটা চিরের বেধ আর পাশাপাশি আরেকটা প্রতিবন্ধক বা দাগের বেধ, দুইটা মিলে যোগ করলে এটা হয়ে যায় গ্রেটিং ধ্রুবক। ঠিক আছে, আর গ্রেটিং ধ্রুবক থেকে আমরা হচ্ছে একটা সুন্দর একটা জিনিস বের করি, সেটা হচ্ছে এন। এন ইকুয়াল 1/d, অথবা 1/d না লিখে আমরা 1/a প্লাস বি এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা। আর গ্রেটিং কর্তৃক অপবর্তন থেকে আমাদের যে মেইনলি সূত্র যেটা লাগে, এটা হচ্ছে বেসিক কথাবার্তা। গ্রেটিং কর্তৃক অপবর্তন থেকে আমাদের লাগে হচ্ছে ডেল এক্স এর মানটা, এখান থেকে ডেল এক্স হয় হচ্ছে ডি সাইন থিটা। ঠিক আছে, এটা কি ডি সাইন থিটা। এটা যদি ডি সাইন থিটা হয়, হ্যাঁ, তো এটা যদি ডি সাইন থিটা হয়, আমরা উজ্জ্বলের জন্য আমরা জানতাম, উজ্জ্বলের ক্ষেত্রে আমরা জানি যে ডেল এক্স ইকুয়াল কি হয়, এন ল্যামডা, তাই কিনা, বা 2n ল্যামডা বাই 2, তো এন ল্যামডা আলটিমেটলি। তো ডেল এক্স যেহেতু এন ল্যামডা, আমি কি এইভাবে লিখতে পারি যে ডেল এক্স আর ডি সাইন থিটা তো সেম, ডি সাইন থিটা ইকুয়াল হচ্ছে এন ল্যামডা। এখান থেকে কি আমি এটা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে এন ল্যামডা বাই ডি, তাই কিনা? তো এই যে এখান থেকে আমি ডি সাইন থিটাটা বের করে ফেলছি, এটা হচ্ছে
এনতম উজ্জ্বলের কৌণিক দূরত্ব। সেম জিনিসটা আমি এখান থেকে বের করতে পারবো। উজ্জ্বলের জন্য, অবমের জন্য যদি হয়, অবমের জন্য তাহলে ডেল এক্স কত হবে? অবশ্যই ডি সাইন থিটা সবার জন্যই সেম। আর ডেল এক্স কত হয়? ডেল এক্স এর একটা সূত্র আছে, এটা কি 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। তো এটাতে যদি আমি হচ্ছে এই যে এই সূত্রটা বসাই, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে কেমন, যে সাইন থিটা ইকুয়াল 2n মাইনাস 1 ল্যামডা বাই 2d, তাই কি না? 2n মাইনাস 1 ল্যামডা বাই 2d, ঠিক আছে? তো এটা হচ্ছে সূত্র, এবং এখানে কোনটা কি আমি একটু বলে দিচ্ছি। ডি আর ডি, এটা কি? এই যে গ্রেটিং ধ্রুবক, এটা কে? গ্রেটিং ধ্রুবক, মাথায় রাখবা। আর আর বাকিগুলো সবকিছু জানো তোমরা। থিটাটা হচ্ছে এই যে এই থিটা, কৌণিক দূরত্ব বা কৌণিক বিস্তার অনেক সময় বলে, সেম জিনিস, ঠিক আছে? তো গ্রেডিং কর্তৃক আসলে এগুলোই আসবে, এর বাইরে কিছু আসে না। যদি আমি তোমাদের একদম মানে এ টু জেড সব পড়াচ্ছি, কিন্তু এত কিছু আসলে লাগতো না বাস্তবিক করতে। ওকে, অনেকেই, আচ্ছা ক্লাসে কতজন আছে আমি আর দেখতে পারি না, কারণ কি? কতজন আছে এটা কেন দেখা যায় না? হ্যাঁ, আমি সূত্র যেভাবে দিছি প্রত্যেকটা জায়গায় সূত্র হচ্ছে এন থেকে বসাবা। সরি, এন এর মান হচ্ছে তুমি 1 থেকে না, কেন্দ্রীয় হলে 0 আর কেন্দ্রীয় না হলে 1। মানে ধরো কেন্দ্রীয় উজ্জ্বল, তাহলে কেন্দ্রীয় জায়গায় এন এর মান কত দিবা? 0 দিবা। আর যখন বলবে যে প্রথম উজ্জ্বল, প্রথম উজ্জ্বল মানে কি? এন এর মান 1। তারপর বলতেছে ধরো প্রথম অবম, প্রথম অবম থাকলে এন এর মান 1 দিবা, ঠিক আছে? তো ওইভাবে আমি প্যাটার্ন করে ওই যে কারণে আমাদের সূত্রগুলো একটু চেঞ্জ হয়েছে, এক জায়গায় 2n প্লাস 1, আরেক জায়গায় 2n মাইনাস 1। এটার কারণ হচ্ছে এন এর মান নিয়ে যেন কাহিনী না হয়। যেখানে কেন্দ্রীয় বলবে ওইখানে 0 দিবা, আর যেখানে বলবে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এন এর মান যা বলবে সেটাই বসাবা, ঠিক আছে? আগের স্লাইড, আগের স্লাইড, ওকে। আচ্ছা, যাদের লেখা হয় নাই একটু উঠায় নাও। আমরা হচ্ছে অপবর্তনের সূত্রগুলা শিখে ফেলছি। এইটার আগেরটা, ওকে, এটার আগেরটাও দিলাম। ভাই আমি সরছি, যা।
ওকে, হয়ে গেছে পোলাপানের। আমি পড়ানো শুরু করতেছি। আচ্ছা, এটা যদি হয়, এটা দিয়ে একটা ম্যাথ দেব, একটা ম্যাথ। আচ্ছা, হলুদই রাখি। একটি অপবর্তন গ্রেটিং এ প্রতি মিলিমিটার দাগে, প্রতি মিলিমিটার দাগে 600টি আলোর, আচ্ছা প্রতি মিলিমিটারে দাগ, প্রতি মিলিমিটারে 600টি, ঠিক আছে। তো 600টা দাগ বলতেছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 450, আলোর তরঙ্গ দৈর্ঘ্য 450 ন্যানোমিটার। চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা, চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কি না। এই ম্যাথ একটু দেখি, যারা আসো রেসপন্স করো, দেখি কেউ পারো কিনা। আরেকটা চ্যাপ্টার আজকে, আচ্ছা লেখা বড় করে দিব, ওকে বড় করে দিছি। একটি অপবর্তন গ্রেডিং এ প্রতি মিলিমিটারে দাগ সংখ্যা হচ্ছে 600টি, বলতেছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান হচ্ছে 450 মিলিমিটার, ন্যানোমিটার। প্রশ্ন হচ্ছে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা, বলো। বলতেছে না, মেবি ক্যালকুলেশন অনেক বড় হয়, ক্যালকুলেশন অনেক বড় হওয়া উচিত কি, আমরা একটু দেখি চলো। আচ্ছা, এই যে বলতেছে প্রতি মিলিমিটারের দাগ সংখ্যা 600টা। আচ্ছা, 1 মিলিমিটারের দাগ সংখ্যা যদি 600টা হয়, 1 মিটারের দাগ সংখ্যা কটা হবে? এটার 1000 গুণ না? তো 1000 গুণ হইলে তার মানে আমাদের এন এর মান হচ্ছে 1 2 3 4, 1 2 3, মানে হচ্ছে কত হয় এটা? 6 লাখ না? দেখো আমি গুণাও ভুলে গেছি। তো এন এর মান হচ্ছে 6 লাখ। আর আমি কিভাবে বুঝলাম? এন এর মান হচ্ছে প্রতি মিটারে দাগ সংখ্যা। এন এর মান কি? এন এর মান হচ্ছে প্রতি মিটারে দাগ সংখ্যা। তো প্রতি মিটারে দাগ সংখ্যার জায়গায় দেওয়া আছে মিলিমিটারে দাগ সংখ্যা। তো প্রতি মিটারে 1 মিলিমিটারে দাগ সংখ্যা হচ্ছে 600টা। তো ওইটাই যদি 1 মিটারের মধ্যে হিসাব করি, তাহলে ওটা কি 1000 দিয়ে গুণ হবে না? তাইলে মানে দাগ কয়টা সেইটা, তো এটার 1000 গুণ। তো 1000 গুণ হইলে কত হবে? আরো 3টা শূন্য, তো এত। এখন বলতেছে ল্যামডার মান দেওয়া আছে তোমার 450 × 10⁻৯। আর চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা? চতুর্থ ক্রমের অপবর্তন মানে হচ্ছে এন এর মান 4। তো অপবর্তন সম্ভব কিনা, তো সম্ভব কিনা এটা করার জন্য আমরা হচ্ছে এই যে সূত্র শিখছিলাম ডি সাইন থিটা ইকুয়াল হচ্ছে, আমরা জাস্ট উজ্জ্বলেরটাই দেই। উজ্জ্বলের ক্ষেত্রে তাহলে কি হয়? এন ল্যামডা, এরকম হয় না? এন ল্যামডা। তো এই যে এখান থেকে যদি আমি সাইন থিটা বের করি, সাইন থিটা মানে হচ্ছে এন ল্যামডা বাই ডি। এন ল্যামডা, এন এর মান হচ্ছে 4, ল্যামডার মান হচ্ছে
450 ইন্টু 10 ইনভার্স 9। আর ডি এর মান কি দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু ডি ইকুয়াল কি এটা জানি, ডি ইকুয়াল 1/n, তাই কি না? তো ডি ইকুয়াল যদি 1/n হয়, তো ডিটা হয় নিচে, তাই কি না? ডিটা হয় কিরে হিসাবে কাহিনী, ও বিশাল বড় হয়ে যায় তাহলে দেখতেছি। তো এন এর মান হচ্ছে গুণ হবে, তো এন এর মান এখানে গুণ, এন এর মান কত হয় যেন 600 ইন্টু 10⁻3। এখন তুমি গুণ করে দেখো, এখানে 5টা ছিল, আমি 6 ইন্টু 10⁵ লিখে দেই, যে 10⁵ 10⁻10⁻4, এটা হয়ে গেল 10⁻4 হয়ে গেল। আর এখানে থাকে হচ্ছে 4 6 24 6, কত হবে? গুণ করে নিও ভাই। এটা গুণ করলে কত হয়? 24 45, 25 আর 45 গুণ করলে যা হয় সেখান থেকে একটু কম। তো এটার অ্যান্সার খুব সম্ভবত 8.08, আমার সামনে অ্যান্সার লেখা আছে, এই কারণে আমি ভুলে দিলাম। তো এটার অ্যান্সার এরকম হওয়া উচিত, এরকম না হইলে কাহিনী আছে। এরকম অ্যান্সার কত হয় বলো তো? স্কিপ স্কিপ স্কিপ। এই একটা ভালো কথা, তোমাদের বইয়ের, হ্যাঁ 1.08 একজন বলছে দেখি, আচ্ছা ভালো, 1.08ই হয় আই থিঙ্ক। তো 1.08 যদি হয়, এটা হচ্ছে সাইন থিটার মান। তো সাইন থিটার মান কি একের চেয়ে বেশি সম্ভব? এটা অবাস্তব না? তো যেহেতু সম্ভব না, তো আলটিমেটলি চতুর্থ ক্রমের অপবর্তন কি হবে? সম্ভব না। এটা আমি কেন করাইলাম? এটা হচ্ছে এই সূত্র দিয়ে একটা ম্যাথ করানোর ছিল, তাই করাই দিলাম, ঠিক আছে? এমনিতে এখান থেকে নৈবেদিক এইভাবে আসার কথা না, আসবেও না। আর আরেকটা কথা, তোমরা যে গিফট নিয়ে কথা বলতেছো, গিফট হচ্ছে তোমাদের গিফটগুলো আমি ঢুকাইছি। গিফটে কি আছে তোমরা কি জানো? হ্যাঁ, এই গিফটে কি আছে তোমরা জানো? গিফটে আমি ঢুকাইছি, আমি নিজে কিনে নিছি। ও আচ্ছা, জানি দেখি পোলাপান। এক্সপোজ করে দেন ভাই, না ভাই, বাহ ধরে ফেলছে কিটক্যাট। কিটক্যাট দিয়ে দিছি বইয়ের সাথে, কিটক্যাট পেয়ে যাবা। আর এমনিতে গিফট হিসেবে তোমরা তো ইয়া তো পাচ্ছই সবাই, ওএমআর শিট পাচ্ছ। প্রত্যেকটা ওএমআর শিটে 20 5 20 100, তার মানে তুমি একটা ওএমআর শিট দিয়ে 5টা 20 মার্কের এক্সাম দিতে পারবা, ঠিক আছে? আর যদি 100 মার্কের এক্সাম দিতে চাও, তাহলে তোমার ওএমআর শিটগুলো কাজে লাগবে। আর মডেল টেস্ট সলভ করতে গেলেও তোমার হচ্ছে কাজে দেবে ওএমআর শিটগুলো। ওকে, আমরা হচ্ছে এরপর একদম লাস্ট টপিকে চলে আসছি। লাস্ট টপিক হচ্ছে আমাদের সমাবর্তন, বা অনেকে সমবর্তন কয়, আমি সমাবর্তন কই। বয়কট কিটক্যাট, আচ্ছা দেখো, আচ্ছা সমবর্তন নিয়ে একটু কথাবার্তা বলি, চলো। সমবর্তন আসলে কি? সমবর্তন হচ্ছে, এটার ইংলিশ হচ্ছে পোলারাইজেশন, ঠিক আছে? তো পোলারাইজেশন আসলে কি? তো নর্মালি হয় কি, আলো, আমরা জানি যে আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তো যে কারণে এটার তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দুইটা তরঙ্গ থাকে, দুইটা দুই দিকে চলে। কিন্তু কোনো একটা দরকারে, ধরো আমরা হচ্ছে আমাদের একটা দরকার, আমরা আলোটারে এই যে দুই দিকে সে নাচানাচি ঝাঁকাঝাঁকি করতেছে, আমার একদিকে করা দরকার। দুই দিকে করলে হচ্ছে বিশৃঙ্খলা থাকে, তো বিশৃঙ্খলাটারে আমি দূর করতে চাই।
তো তার জন্য কি করতে হবে, আলোর এই যে এক পাশে মানে দুই দিকে নাচানাচি বন্ধ করে একদিকে নাচানাচি খোলা রেখে বাকিগুলারে ঝেড়ে ফেলে দিতে হবে। তো এই জন্য আমরা কি করব, আলোর একদিকে কম্পমান আলো, দুই দিকে কম্পমান আলোকে আমরা কি করব, একদিকে কম্পিত করব, এটাকে বলা হচ্ছে আলোর সমাবর্তন। তো আলোর সমাবর্তন প্রক্রিয়াটা হচ্ছে অবশ্যই আলোর তরঙ্গধর্মের একটি অংশ, এবং আলোর সমাবর্তন করতে যেই জিনিসটা লাগে সেটারে বলে হচ্ছে পোলারাইজার। কি লাগে? পোলারাইজার মানে হচ্ছে পোলা বানানোর হাতিয়ার, নাকি পোলারাইজার, ঠিক বলছি না? এখানে হচ্ছে মানে এখানে পোলারাইজারের মধ্যে একটা সম্পর্ক আছে, মেয়েরা নাচানাচি করে বেশি, ছেলেরা নাচে কম। তো এই যে পোলারাইজার দিয়ে সবাইকে ধরে ধরে পোলা বানানো হয়, ঠিক আছে? আরেক চ্যাপ্টার সব পড়াবো না, তো আরেক চ্যাপ্টার পড়াবো দুইটা টপিক, ধারক পড়াবো জাস্ট, ধারক থেকেই আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসে না। আচ্ছা দেখো, তো আমি বলতেছিলাম যে এই যে বিভিন্ন তলে কম্পমান জিনিসপত্রের এক তলে কম্পমান করার প্রক্রিয়াই হচ্ছে সমাবর্তন। সমাবর্তন করতে লাগে পোলারাইজার। পোলারাইজার হচ্ছে কি দিয়ে বানানো হয়? পোলারাইজার বানানো হয় হচ্ছে এই যে এটারে বলা হচ্ছে টুরমালাইন ক্যালাস নামে একটা জিনিস আছে, তোমাদের বইয়ের ভাষা, আমি নিজেও জানি না এই টুরমালাইন ক্যালাসটা আসলে কি, দেখতে কেমন। তো এটা দিয়ে আর কি বানানো হয়, ঠিক আছে? আর মেনলি এরা হচ্ছে মানে বিভিন্ন রকম ধাতু, অনেকগুলা ধাতু থাকে, এই প্রত্যেকটা ধাতুর অক্সাইড মিলে একটা জিনিস ক্যালাস বানানো হয়, ওই ক্যালাসটা হচ্ছে টুরমালাইন ক্যালাস, ঠিক আছে? আচ্ছা, আরো দুই একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে যেমন এই যে দীপন তীব্রতার একক কি? দীপন তীব্রতার একক, দীপন তীব্রতার একক হচ্ছে কি? ক্যান্ডেলা, ঠিক আছে? দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। আচ্ছা, সমাবর্তন দিয়ে আসলে কি বর্ণনা করা যায়, ব্যাখ্যা করা যায়? আলো যে একটা আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, সেটা ব্যাখ্যা করা যায় সমাবর্তনের মাধ্যমে। আলো আর তরঙ্গ প্রমাণ করা যায় সমাবর্তনের মাধ্যমে। এছাড়া আর কিছু লাগবে না, তোমাদের সূত্রগুলো একটু দেখে নিও। এই যে পোলারাইজেশনের একটা সূত্র আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে মেলাসের সূত্র, ঠিক আছে? তো মেলাসের সূত্রটা হচ্ছে অনেকটা এরকম। এটা কার সূত্র? মেলাসের সূত্র। মেলাসের সূত্রটা দেখতে এরকম যে আই সমানুপাতিক হচ্ছে কজ স্কোয়ার থিটা, ঠিক আছে? তো আই সমানুপাতিক কজ স্কোয়ার থিটা হলে আই কি? আই হচ্ছে তীব্রতা, ঠিক আছে? আই হচ্ছে তীব্রতা। আর এই যে থিটা, থিটা হচ্ছে দুইটি পোলারাইজারের কৌণিক পার্থক্য যেটা, তো ওইখান থেকে আর কি সূত্রটা হচ্ছে আসে। তুমি যদি এরকম বের করো যে I1/I2 ইকুয়াল cos স্কোয়ার থিটা 1 বাই cos স্কোয়ার থিটা 2, এইভাবে তুমি সূত্রটা নিজের মতো বানায় নিতে পারো। মেইন সূত্রটা হচ্ছে আমাদের এটা, যে
এটা আসলে কি, এখানে আমি দেখো দুইটা পোলারাইজারের কথা বলছি। নর্মালি কি হয়, আলোকে তুমি পোলারাইজারের মাধ্যমে তার এই যে কম্পমিত কয়েকটা তলে হচ্ছে কম্পমিত থাকে, এগুলা লিমিট করা হয়। ধরো এরকম একটা ইয়ে আছে, একটা পোলারাইজার, এরকম একটা পোলারাইজার। তো এই পোলারাইজার ধরো এরকম এরকম নাই, এটারে আরে ঘুরে না কেন, আচ্ছা না করলে কিছু আর করার নাই। ধরো আরেকটা পোলারাইজার হচ্ছে এরকম ভাবে আছে। তো এই যে একটা পোলারাইজার দিয়ে আলো দুইটা তরঙ্গেই ছিল, দুইটা অক্ষে ছিল। এখানে যাওয়ার পরে একটা অক্ষ আছে, এবং একটা অক্ষের সামনে আবার আরেকটা পোলারাইজার রাখা হইলে, তো প্রথমটাকে বলে পোলারাইজার, দ্বিতীয়টাকে বলে অ্যানালাইজার। তো অ্যানালাইজারের ভিতর দিয়ে যখন আলো প্রবেশ করবে, তখন এই বেটার যে এই যে লম্ব অক্ষের সাথে এর সাথে এর কৌণিক একটা অবস্থানে পার্থক্য আছে না, এই যে কৌণিক অবস্থানে পার্থক্য, এটাকে বলে থিটা। এবং এই থিটার কারণে থিটা যত কম হবে, দেখো থিটা কম হইলে কি হয়, আমাদের এইখান দিয়ে এটা যদি টোটালটাই যদি এইভাবে থাকে, তাহলে আলো সম্পূর্ণ যেভাবে ছিল ওইভাবেই যাবে। এটা যদি এইভাবে ঘুরাই দেওয়া হয়, তাহলে আলোটা আর এইভাবে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তো এই কারণে আমার কি কি হয়েছে, আলোর তীব্রতা আসলে কিসের উপর নির্ভর করতেছে, থিটার উপর, কজের থিটার উপর, কজ স্কোয়ার থিটার উপর। তো ওই সম্পর্ক থেকে এটা আসলে আসছে সূত্রটা। এটাকে কার সূত্র বলে, ম্যালাসের সূত্র বলে। ম্যালাসের সূত্র গেলে আরেকটা কথা আছে, এখানে হচ্ছে বুস্টার ইকুয়েশন নামে একটা জিনিস আছে। বুস্টার ইকুয়েশনটা আমি একটু দেখাই দেই। ব্রুস্টার ইকুয়েশন বলে যে তোমার এই যে 10IP নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্কের সমান হয়, প্রতিসরণাঙ্ক। আচ্ছা দেখো আমি বলি, সমাবর্তন আসলে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে সমাবর্তন শুধুমাত্র এই যে পোলারাইজার দিয়ে করা যায় এরকম না, সমাবর্তন আসলে প্রতিসরণের মাধ্যমেও করা যায়। ঠিক আছে, এই যে প্রতিসরণের মাধ্যমে করতে গেলে আমাদের এমন একটা কোণ আছে, এটাকে বলে হচ্ছে 10IP। এই কোণ দিয়ে, এই কোণের মাধ্যমে যদি আমাদের আলোর প্রতিফলন কোণটা হচ্ছে 10IP এর মতো হয়, তাহলে দেখা যায় যে আলোটা আসলে প্রতিফলিত হয়ে ফিরে আসে, মানে প্রতিসরিত হয় না। ঠিক আছে, প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে। তো এই যে যেই কোণে হচ্ছে আমি আলো নিক্ষেপ করলে প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে, তো ওই কোণের কারণে যে আলোটা ফিরে আসে সেটা হচ্ছে একটা সমবর্তিত আলো হয়। ঠিক আছে, ওইখানে প্রত্যেকটা আলো হচ্ছে একই দিকে কম্পমান হয়। তো এই কারণে ওইখান থেকে ব্রুস্টার ইকুয়েশনটা আসছে, উনি আর কি এই সূত্রটা দিছে। তো 10IP ইকুয়াল হচ্ছে প্রতিসরণাঙ্ক যেটা আছে, যেই মাধ্যমে বসাবে সেই মাধ্যমে প্রতিসরণাঙ্ক দিতে হবে। ঠিক আছে, অথবা এখান থেকে তুমি এই যে প্রতিসরণাঙ্কের সূত্র আছে বেশ কয়েকটা, প্রতিসরণাঙ্ক ইকুয়াল কি, হ্যাঁ 10I, সরি 10 কেন, সাইন I বাই সাইন R। এগুলা কি, এই যে আর, যে আই আর আর, আর আই হচ্ছে আপতিত রশ্মি বা আপতন কোণ, আর হচ্ছে কি প্রতিফলন কোণ। ঠিক আছে, তো এই যে আপতন কোণ আর হচ্ছে প্রতিফলন কোণের যে অনুপাত, সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিসরণাঙ্ক। এগুলো তো পড়ছো তোমরা সবাই, তাই কিনা? সমাবর্তন টপিক লাগে না রে, এখান থেকে কোশ্চেন আসে না, পড়ানোর জিনিস, তাই আমি একটু পড়াইলাম। দেখো লেখা হয়েছে কিনা, লেখা না হয়ে থাকলে উঠাইতে থাকো।
কিরে পোলাপান। আচ্ছা ভাই একটু রেস্ট নে, এর ক্লাস শেষ, ঠিক আছে? রেস্ট নে, আমি 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, এরপরে আমরা পরের অধ্যায়টা শুরু করবো। দেখো মেলাস থেকে কি কম্পেয়ারসের ম্যাথ আসে? কম্পেয়ারের ম্যাথ আসতেই পারে, আসলেও পারবা। এই যে সূত্র বসাই দিবা, যে নর্মালি কি হয়, একটা আলো যদি ধরো, প্রশ্ন একটা ধরো, দুটি সমবর্তক ফলিকে এমনভাবে সমান্তরালে রাখা হলো যেন দ্বিতীয়টি আলোক দ্বিতীয়টির আলোককক্ষ প্রথমটির আলোককক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তো বলতেছে তীব্রতার পরিবর্তন কত? এটার প্রশ্ন একটু করাই দেই। আচ্ছা, একজনের প্রশ্ন করছে 10 IP কি? 10 IP ব্রুস্টার ইকুয়েশন নাম দেখে বুঝতে পারতেছো, ব্রুস্টার ইকুয়েশনে যে 10 IP থাকবে এটা হচ্ছে ব্রুস্টার অ্যাঙ্গেল। এটা হচ্ছে ব্রুস্টার অ্যাঙ্গেল বলতে পারো তুমি। তো এটা আসলে কি? এটা এমন একটা কোণ, এটা হচ্ছে মানে যেহেতু আই আছে, আই মানে হচ্ছে অবশ্যই আপতন কোণ এটা, ঠিক আছে? তো এমন একটা আপতন কোণ বা যেই কোণে একটা আলোক রশ্মিকে আপতিত করলে দেখা যায় ওই রশ্মিটা প্রতিসরিত না হয়ে সরাসরি প্রতিফলিত হয়ে বিপরীত দিকে ফিরে আসে। তো এবং এই যে প্রতিফলিত হয়ে ফিরে আসে এটাকে বলে হচ্ছে একটা সমবর্তিত আলো হয়। তো এই যে সমবর্তিত আলো হয়ে ফিরে আসতেছে, তো যেই কোণে আমি আপতন করছিলাম সেটাকে বলি হচ্ছে ব্রুস্টার অ্যাঙ্গেল বা ব্রুস্টার কোণ, ঠিক আছে? তো এটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে, জাস্ট এগুলো জানার জন্য জানা। আর এই যে এই ম্যাথ দিয়ে হচ্ছে কিভাবে ম্যাথ আসতে পারে আমি একটু দেখাচ্ছি। ধরো বললাম কি যে দুইটা সমবর্তক ফালি এমন ভাবে রাখা, সমবর্তক ফালি মানে হচ্ছে পোলারাইজার, দুইটা পোলারাইজার এমন ভাবে রাখা যে একটা হচ্ছে আরেকটার সাথে 60 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? তো 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কোণে থাকলে আলো এই দিক দিয়ে, মনে রাখবার সবসময় আলো যখন প্রথম কোনো সমবর্তককে পাস করে, প্রথমে তার ইন্টেন্সিটি ছিল হচ্ছে I0, ঠিক আছে? তো I0 যখন এটার মধ্যে দিয়ে যাবে এটা হয়ে যাবে অর্ধেক। কারণ কি? শুধুমাত্র একদিকের তরঙ্গ আছে, আরেক দিকের তরঙ্গ নাই হয়ে গেছে। তাহলে এটা এখানে এটা পার হওয়ার পর হয়ে গেছে I0, সরি I, ঠিক আছে? I0 থেকে I হয়ে গেল, এবং I এটা হচ্ছে 60 ডিগ্রি পাস করে ওই পাশে যাবে। বা তুমি I কে হচ্ছে, সরি, এটা হচ্ছে I0/2 হবে, ঠিক আছে? এই আইটা কি? এই আই হচ্ছে বলছিলাম এখান থেকে পাস করলে এটা অর্ধেক হয়ে যাবে, তো I0/2। আচ্ছা, I0/2 হয়েছে, তো আই এর মান হচ্ছে I0/2। এই আই যখন এটাকে পাস করবে তখন সূত্র ইউজ হবে ওইটা, ঠিক আছে? সূত্র কি ইউজ হবে? I1/I2 ইকুয়াল, আচ্ছা হ্যাঁ, তো I2 এই যে এটাকে যখন পাস করে আলো যাবে তখন কি সূত্রে যাবে? I2, এটা হচ্ছে ধরো I1, I2 ইকুয়াল কি হবে? I0। এই যে প্রথমে যেটা ছিল, প্রথমে ছিল কি? I ছিল, এই I1 cos স্কয়ার থিটা। তো থিটার মান এখানে 60 ডিগ্রি দেওয়া, 60 ডিগ্রি বসাইলে তোমার এটা কি হবে? I1 এর মান হচ্ছে I0/2 cos স্কয়ার থিটা। cos 60 এর মান কত? cos 60 এর মান কত? cos 60 এর মান হাফ, তাই না? তো এটা যদি হাফ হয় আমি কি এইভাবে লিখতে পারি? হাফ স্কয়ার, তো এখান থেকে কি হয়? 1/4, 4, 8, তার মানে I0/8 হয় না? তো এটা হচ্ছে এই যে দুইটা পোলারাইজার পার হয়ে এখানে আসার পর ইন্টেন্সিটি, এটা হচ্ছে I0/8। তো এখানে হচ্ছে I0 দিয়ে শুরু করছে, প্রথম পোলারাইজার আসছে, হয়ে গেছে I0/2। এরপরে আরেকটা পোলারাইজার আছে, অ্যাঙ্গেলে করা আছে, অ্যাঙ্গেলে করা থাকলে সূত্র হবে এই যে পরের যে ইন্টেন্সিটি সেটা হবে কি? আগেরটা ইন্টু cos স্কয়ার থিটা। তো এই যে আগেরটা ইন্টু cos স্কয়ার থিটা, তো cos স্কয়ার থিটা বসানোর পর অ্যান্সার আসছে হচ্ছে I0/8। তো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে এখানে I0/8, এখানে ছিল I0। পরিবর্তন কত ভাগ হয়েছে? 8 ভাগ, তার মানে 8 ভাগের 1 ভাগ অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই পারছে।
আচ্ছা, এটা হয়ে গেলে আমরা হচ্ছে বলছিলাম 5 মিনিটের একটা ব্রেক দিব। এরকম কালার কেন আসলো? কালার তো এরকম আসা উচিত ছিল না, তো এই কালার দেই নাই। ওকে, তো তোমাদের আমার মনে হয় আমি 5 মিনিট ব্রেক দিব। 5 মিনিট ব্রেকের পর এই নিজেদের মধ্যে কথা বলো কেন? 5 মিনিটের ব্রেক। আমি আগেই বলে দিয়েছিলাম ক্লাসটা একটু লং হবে। স্থির তরিদের আহামরি অনেক বেশি কিছু পড়বো না, ঠিক আছে? অধ্যায়টা যদিও কঠিন, এত কিছু পড়ার নাই এই অধ্যায়ে, ঠিক আছে? পড়ে লাভও নাই। তড়িৎচুম্বকীয় বর্ণালীর ব্যবহার কি ইম্পর্টেন্ট? আমি কি বলছি, এই অধ্যায়ের সবই পড়বা, এই অধ্যায়ের জ্ঞানমূলক যা কিছু আছে সব পড়বা। আর ম্যাথের জন্য আমি ক্লাসে যা পড়ালাম এইটুকু এনাফ। ম্যাথের জন্য ক্লাসে যা পড়াইছে এইটুকু এনাফ, ঠিক আছে? পাঁচ মিনিট দিলাম, আমার নিজেরই ইয়া লাগতেছে, পানি টানি খাইতে হবে। 5 মিনিট। এই পোলাপান 5 মিনিট মনে হয় শেষ, শেষ না? স্থির তড়িৎ শুরু করব।
কই থেকে আসলো? কই থেকে আসছে জানি না। ব্যারেক শেষ। ভাইয়ের খালি ক্লাস ক্লাস করতে করতে জীবন শেষ হয়ে গেলে ক্লাস করাইতে করাইতে কি হয় ভাই? দেখো, আমাদের এই এই অধ্যায়ের একটা টপিক পড়ব, এক মার্ক কমন। সেটা কি? সেটা হচ্ছে ধারক ও ধারকত্ব। ধারক আর ধারকত্বের যা কিছু আছে একদম এ টু জেড পড়বা, ঠিক আছে? এই রিলেটেড যত রকম সূত্র আছে সব, ঠিক আছে? আবার মানে এক্সট্রিম কিছু পড়তে যায় না, ঠিক আছে? এত মানে বেশি কনসেপ্ট শিখতে যায় না, যেগুলো নর্মাল আমরা হচ্ছে জেনারেলি আমরা শিখে থাকি। ধারক আর ধারকত্বের সব জিনিস আমরা পড়বো, ঠিক আছে? তো এই কারণে আমরা একটু ধারক নিয়ে একটু কথাবার্তা বলি নাকি? ক্লাস শেষ করে ডিনার করতে যাব, ক্ষুধা লাগছে। আমি ক্লাস শুরু করলাম 10টায়, এর আগে কি করলা তোমরা? আর অবশ্যই আমি এটা বলতেছি না যে একটা টপিক মানে তোমরা পড়বা, এটা আমি পড়াচ্ছি এবং এখান থেকে কমন পড়ার চান্স 90%। বাকি 10% কাজ কার? তোমার। তো তুমি হচ্ছে বাকি সূত্রগুলাও পড়বা, ঠিক আছে? বাকিগুলাও পড়বা, কিন্তু এটা হচ্ছে আমি যেহেতু এটা পড়াচ্ছি এটার সবকিছু গুরুত্ব দিয়ে পড়বা, বাকিগুলা তোমার কাজ। বাকিগুলা আসলে এত লেস ইম্পর্টেন্ট যে ক্লাসে না পড়ানোই বেটার, ঠিক আছে? তো আমরা একটু ধারক আর ধারকত্ব পড়ি। তো ধারকের বেশ কয়েকটা সূত্র আছে। একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, আর একটা হচ্ছে গোলক, ঠিক আছে? তো গোলকের ক্ষেত্রে ধারকত্বের সূত্র একটা, আর সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্বের সূত্র আরেকটা। আমি সিএম ভাইরেই বলছি। ওহো, এটাও সিএম ভাই বলছেন, এটা তো খেয়াল করি নাই। এই অধ্যায়ের কোনো জ্ঞানমূলক পড়বা না, এই অধ্যায়ে শুধু ধারক পড়বা, মানে সবই পড়বা। আমি বারবার ভুল করতেছি, আমি নিজেই ভুল বলতেছি। ধারকের যত কিছু আছে সব পড়বা, কিন্তু মানে পড়া বলতে কি আমি ধারকের সব সূত্র পড়তে বলতেছি আর ধারক রিলেটেড ম্যাথ করতে বলতেছি, ঠিক আছে? এগুলা করতে হবে। আচ্ছা দেখো, তো এই যে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব সি ইকুয়াল
কি হয় এপসাইলন নট এ বাই ডি। আর গোলকের ক্ষেত্রে কি হয় বলতো, গোলকের ক্ষেত্রে কি হয় 4 পাই এপসাইলন নট ইন্টু কে। তুমি দিতেই পারো, কে দিলে এখানেও দিবা। কে মানে কি, যখন হচ্ছে তোমার পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে তুমি এখানে কে দিবা, না থাকলে কে দিবা না। পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে এখানে কে দিবা, নইলে দিবা না, এক কথায় শেষ। ঠিক আছে, তো এই ছিল দুইটা সূত্র। এই দুইটা সূত্র পারলে মানে পরবর্তীতে জিনিসপত্র তুমি ইজি পারবা। আর আরেকটা বিষয়, সূত্রের প্রতিপাদন প্রতিপাদন পড়তে যায় না, আমি যেটুক বলি এইটুকুই পড়ো। এই যে এই দুইটা সূত্র একদম এ টু জেড মুখস্থ থাকতে হবে, কারণ ধারকত্বের সাথে এই যে ক্ষেত্রফলের সম্পর্ক কি, ধারকত্বের সাথে ডি এর সম্পর্ক কি, এগুলো পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে একটা গোলীয় ধারক বা গোলাকার বা গোলকাকার কোনো কিছুর কোন একটা জিনিসের ধারকত্ব কত, সেখানে আসলে অনেক জায়গায় বলে যে দেখো এখানে কোথাও কিন্তু ওয়েট, এখানে তো এপসাইলন আর তো হবে না, আর তো দিতেই হবে, আর দিই না কেন, এপসাইলন 4 পাই এপসাইলন নট ইন্টু আর। আর কেন দিতে হবে, আর হচ্ছে একটা গোলকের আকার কত বড় সেটার উপর নির্ভর করে। তো তোমাকে বলতেছে ধরো একটা গোলকের আকার হচ্ছে 10 মিলিমিটার, আর একটা গোলকের আকার হচ্ছে 10 মিটার। তো কোনটার মধ্যে তোমার ধারকত্ব বেশি হবে? তো সম্পর্ক কার সাথে? আর এর সাথে। তো আর এর সাথে যখন সম্পর্ক দেখবা যে যেটার আর কম সেটা হচ্ছে ধারকত্ব কম, যেটার আর বেশি সেটা ধারকত্ব বেশি, তাই কিনা? তাই না? ওকে। আচ্ছা, তো এই ছিল ধারকের নরমাল, এই দুইটা সূত্রই লাগে। আরো অনেক রকম ধারকত্ব আছে, আমরা এত কিছু দেখবো না, ঠিক আছে? তো এটা হচ্ছে ধারকের নরমাল সূত্র। আচ্ছা, এটা গেল। এরপরে আমাদের ধারকের কিছু জিনিসপত্র আছে, যেমন ধারকের যে সঞ্চিত শক্তি, তারপরে হচ্ছে একটা ধারক কতটুকু চার্জ সে হচ্ছে ইয়া করতে পারে, সেই জিনিসগুলা। তো ধারকত্বের যে সি এর সূত্র, সি ইকুয়াল কি কি হয় বলতো? সি ইকুয়াল হয় কি কিউ বাই ভি, তাই কিনা? সি ইকুয়াল কিউ বাই ভি। কিউ হচ্ছে যতটুকু চার্জ সে নিচ্ছে, আর হচ্ছে তার বিভব পার্থক্য কত, ঠিক আছে? আচ্ছা, আর কিউ ইকুয়াল আইটি, এটা কি তোমরা জানো? কিউ এর সূত্র কিউ ইকুয়াল আইটি, আই মানে আই ইকুয়াল কিউ বাই টি না? তো এখান থেকে যদি আমি কিউ বের করি, কিউ ইকুয়াল তাহলে কি হয়ে যাবে? আইটি হয়ে যাবে। তো আমি এইখানে এই সূত্র কি এইভাবে লিখতে পারি না? কিউ ইকুয়াল আইটি বাই ভি, এভাবে লেখা যায়। তো এটা হচ্ছে একটা যে কোনো একটা ধারকের